আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমাদের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের ক্লাসের পর আমি বলেছিলাম যে আমাদের ফাইন্যান্সেরও একটা ক্লাস হবে, ফাইন্যান্স সাজেশন ক্লাস। যেই ক্লাস করলে ইনশাল্লাহ তোমরা ডিসিউর যে অ্যাডমিশন টেস্ট হবে সেই অ্যাডমিশন টেস্টে তোমরা সর্বোচ্চ সংখ্যক কমন পাবা ফিনান্স থেকে, এবং ফিনান্সের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা সলভ করার চেষ্টা করব আজকের ক্লাসে ইনশাল্লাহ। আমি তোমাদেরকে ভাইয়া কথা দিচ্ছি যে ইনশাল্লাহ এই ক্লাস করার পর মাত্র 150 এমসিকিউ 150 এমসিকিউ ইন ডিপতে আমরা যখন শেষ করব আজকের ক্লাসে, শেষ করার পর ইনশাল্লাহ তোমরা 16 থেকে 17টা কোশ্চেন কমন পাবাই, এতটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি ইনশাল্লাহ। তোমরা দ্রুত লাইভে জয়েন হও এবং তোমাদের যে বন্ধুরা আছে সবাইকে লাইভ শেয়ার করে দাও। তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলে লাইভটা কখন শুরু হবে। ভাইয়ার সারাদিনের ব্যস্ততা থাকে, অফিস থাকে, তো সব শেষ করেও তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য আমি চলে আসছি। তো 17 জন চলে আসছে, আমরা শুরু করে দেই আমাদের ক্লাসটা। আস্তে আস্তে আরো সবাই আসবে। আচ্ছা, আরেকটু ওয়েট করি, আর একটা মিনিট ওয়েট করি, তারপরে আমরা ক্লাসটা শুরু করি। যেহেতু ফিনান্সটা একটু ক্রিটিক্যাল, অ্যান্সারটা বেশিরভাগ সময় আমাদের ভুল হয়ে যায়, আমরা অ্যান্সারটা সহজে ধরতে পারি না যে অ্যান্সারটা কি হবে। ওকে, ঠিক আছে, তোমরাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে আর আমিও সাথে সাথে অ্যান্সারগুলো তোমাদেরকে বুঝিয়ে বলবো যে কেন, কোনটা, কোন অপশনটা কি কারণে অ্যান্সারটা হয়েছে। আচ্ছা, অনেকজন হয়ে গেছে, আমরা ক্লাসটা শুরু করি আজকে। ওকে, প্রথমেই যে জিনিসটা আসছে দেখো এখানে বলছে কি যে একটি ফার্মের দাঁড়াও একটু, বলছে কি যে একটি ফার্মের শেয়ার হোল্ডারদের সম্পদ বলতে আসলে কি বুঝায়। শেয়ার হোল্ডারদের সম্পদ বলতে কি বুঝায়? আমরা হচ্ছে এমসিকিউ গুলো পড়ে যাই, কিন্তু পরীক্ষার হলে যে আমাদের মনে থাকে না। কেন মনে থাকে না? আমরা মুখস্থ করি। আমরা যদি একটু বুঝে পড়ি, আজকের ক্লাসটা একটু লেন্দি হতে পারে, 2-2.5 ঘন্টার মতো হয়ে যেতে পারে, কিন্তু ইনশাল্লাহ এই 2-2.5 ঘন্টার রেজাল্ট তোমাদের এক্সিলেন্ট রেজাল্ট হবে ক্লাসের পর। ওকে, তাহলে বলছে একটি ফার্মের শেয়ার হোল্ডারদের সম্পদ বলতে কি বুঝায়। শেয়ার হোল্ডার কারা? শেয়ার হোল্ডার হচ্ছে একটি ফার্ম বা একটি কোম্পানির মালিক। তো শেয়ার হোল্ডারদের কাছে কি থাকে? সাধারণ শেয়ার থাকে। এখন এই শেয়ারটা আমি কেন ইনডিপ পড়াইতেছি, যাতে এই কোশ্চেনের রিলেটেড কোশ্চেন আসলো যাতে তোমরা পরীক্ষাতে অ্যান্সার করতে পারো। তাহলে এই যে শেয়ার হোল্ডাররা কি কিনে, শেয়ার হোল্ডাররা কিনে হচ্ছে আমার সাধারণ শেয়ার, অথবা কিনে হচ্ছে আমার অগ্রাধিকার শেয়ার, অথবা অগ্রাধিকার শেয়ার। আচ্ছা, এখন এই সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ার যখন তারা ক্রয় করে, সেই ক্রয় মূল্যটাকে আমরা বলি অভিহিত মূল্য। অভিহিত মূল্য। এখন ধরো এ এ হচ্ছে একজন শেয়ার হোল্ডার, উনি হচ্ছে 10টা শেয়ার পারচেজ করছে। কত টাকা করে? 100 টাকা করে। 10টা শেয়ার যদি 100 টাকা দিয়ে উনি পারচেজ করে বা ক্রয় করে, তাহলে ওনার অভিহিত মূল্য হবে কত টাকা? 1000 টাকা। তার মানে উনি যেই সময়ে শেয়ারটা ক্রয় করেছে, ওই শেয়ারের সম্পদ বা ওই শেয়ার হোল্ডারের সম্পদ ছিল 1000 টাকা। এখন শেয়ার হোল্ডারের সম্পদ কিসের উপর নির্ভর করে? নির্ভর করে হচ্ছে বাজার মূল্যের উপর। নির্ভর করে হচ্ছে বাজার মূল্যের উপর। এখন ধরো এই যে বাজার মূল্যটা, এটা 5 বছর পর, কত বছর পর? 5 বছর পর আমার কোম্পানিটা অনেক ভালো করতেছে, আমি 100 টাকা করে শেয়ারটা পারচেজ করছি। এখন এই 100 টাকার শেয়ার আমার হয়ে গেছে এখন সাপোজ 200 টাকা। কত টাকা? 200 টাকা। তাহলে 5 বছর পর ওই শেয়ার হোল্ডারের সম্পদ হবে কত টাকা? 1000 টাকা থেকে বেড়ে হয়ে যাবে 2000 টাকা। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে শেয়ার হোল্ডারদের সম্পদ বলতে কি বোঝায় আসলে? ওই নির্দিষ্ট সময়ে বাজার মূল্যের ভিতরে শেয়ারের দাম যত, আর ওনার কাছে যতগুলো শেয়ার আছে, এই দুইটাকে গুণ করে দিলে যে অ্যামাউন্ট বের হবে সেটাই হচ্ছে শেয়ার হোল্ডারের সম্পদ। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? দেখো ঘ নাম্বারটা দেখো, বলছে কি যে বাজার মূল্যে ফার্মের সাধারণ শেয়ারের মোট মূল্য। বাজার মূল্যে, এই যে এটা হচ্ছে বাজার মূল্য, এটা হচ্ছে তার মোট শেয়ার, তাহলে এই দুইটাকে গুণ দিলেই আমি কি পাবো? আমি হচ্ছে মোট মূল্য পাবো। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। আশা করি একদম ক্লিয়ার, ঠিক আছে। ওকে, পরেরটাতে যাই। বলছে পোর্টফোলিওর অন্তর্ভুক্ত। আচ্ছা, তোমরা কমেন্ট করো, তোমরা যারা পারো তারা হচ্ছে কমেন্ট করে দিবা, ঠিক আছে? যারা তোমরা পারো কমেন্ট করে দিবা, আর যারা যেই জায়গাতেই না বুঝবা আমাকে জিজ্ঞেস করবা, আমি আবার সাথে সাথে তোমাদেরকে কি করে দিব? বুঝাই দিব। ওকে ওকে, এরপর আমাকে বলছে যে পোর্টফোলিওর অন্তর্ভুক্ত সিকিউরিটির সংখ্যা বৃদ্ধি পেলে কোন ঝুঁকি হ্রাস পায়। দেখো পোর্টফোলিওর মানে কি? পোর্টফোলিওর মানে হচ্ছে আমার
একটা প্রকল্পে বিনিয়োগ না করে আমি অনেকগুলো প্রকল্পে বিনিয়োগ করব। পোর্টফোলিওর উদ্দেশ্যই কি? ঝুঁকিকে হ্রাস করা। তাহলে কোন ঝুঁকি হ্রাস করা যায়? কোম্পানি ঝুঁকি হচ্ছে হ্রাস করা যায়। আমার অ্যান্সার হবে কোম্পানি ঝুঁকি। কোম্পানি ঝুঁকির আরেকটা নাম আছে, এটা তোমরা মনে রাখবা, এটাকে বলা হয় সিস্টেমেটিক রিস্ক বা সিস্টেমেটিক ঝুঁকি। আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় কি? পরিহারযোগ্য ঝুঁকি। তার মানে তিনটা নামই আমার পরীক্ষাতে কি থাকতে পারে। আমরা মনে রাখবো কি? তাহলে মানে পোর্টফোলিওর মাধ্যমে কোন ঝুঁকিটা আমরা কি করতে পারবো? আমরা হচ্ছে হ্রাস করতে পারবো। আমরা কোম্পানি ঝুঁকি হ্রাস করতে পারবো। এটার একটা নাম হচ্ছে সিস্টেমেটিক রিস্ক অথবা পরিহারযোগ্য ঝুঁকি। আরেকটু কনসেপ্ট বুঝাই দেই। ব্যবসায়িক ঝুঁকি সেম। ব্যবসায়িক ঝুঁকি কি? পরিচালন ব্যয় বা পরিচালন খরচ। পরিচালন খরচ চালাতে না পারার বা অপারেশনাল কস্ট চালাইয়া যাওয়ার সক্ষমতা যদি কোম্পানির না থাকে, তখন কি ঝুঁকির সৃষ্টি হয়? ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়। বাজার ঝুঁকি কখন সৃষ্টি হয়? বাজার ঝুঁকি সৃষ্টি হয় ঋণ প্রদান ও গ্রহণ। মানে কোম্পানি যদি ঋণ প্রদান করে আরেকটা কোম্পানিকে, বা একজন ব্যক্তি যদি একটা কোম্পানিকে ঋণ দেয়, তাহলেও যেমন বাজার ঝুঁকির সৃষ্টি হয়। সরি, একটু ভুল হয়ে গেছে, সরি। এটা হবে আর্থিক ঝুঁকির ক্ষেত্রে হবে কি? ঋণ প্রদান ও গ্রহণ। তার মানে ঋণ যখনই আমি প্রদান করব অথবা গ্রহণ করব, তখনই আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। এখন ঋণের উপাদানগুলো কি কি আছে আমরা একটু ইনডিপথ পড়ি। ঋণের উপাদান কি কি আছে? ঋণের উপাদান আছে বন্ড। ঋণের উপাদান আছে কি? ঋণের উপাদান আছে ডিবেঞ্চার। তার মানে কোনো ব্যক্তি যদি বন্ড ক্রয় করে বা ডিবেঞ্চার ক্রয় করে, তাহলে তার আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। কোনো প্রতিষ্ঠান যদি বন্ড ইস্যু করে এবং ডিবেঞ্চার ইস্যু করে, তাহলেও কি হয়? আর্থিক ঝুঁকির সৃষ্টি। তাহলেও আর্থিক ঝুঁকির কি হবে? সৃষ্টি হবে। ওকে, আচ্ছা। তোমরা না বুঝলে কিন্তু কমেন্ট করবা, ঠিক আছে? না বুঝলে কমেন্ট করবা, আমি দেখতেছি তোমাদের কমেন্ট। না বুঝলে তোমরা কমেন্ট করবা। ওকে ওকে, আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। বাজার ঝুঁকি কি? বাজার ঝুঁকিকে বলা হয় অপরিহারযোগ্য ঝুঁকি। অপরিহারযোগ্য ঝুঁকি। আমরা যখন প্রতিটা অপশন ধরে ধরে পড়বো, তার মানে আমার একটা কোশ্চেনে আরো 4-5টা কোশ্চেন সলভ হয়ে গেল। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট থেকে ফিনান্সের কোশ্চেনগুলো একটু ক্রিটিক্যাল হয়। যারা ফিনান্স অ্যান্সার না করে মার্কেটিং অ্যান্সার করতেছে, তাদের ভাগ্য ভালো। কিন্তু ফিনান্সটা যারা অ্যান্সার করতেছে, তাদের একটু কষ্ট করতেই হবে, কারণ ফিনান্সের কোশ্চেনগুলো একটু ক্রিটিক্যাল। তাহলে বাজার ঝুঁকি হচ্ছে অপরিহারযোগ্য ঝুঁকি। অপরিহারযোগ্য ঝুঁকি কোনগুলা? অপরিহারযোগ্য ঝুঁকি হচ্ছে আমার মুদ্রাস্ফীতি। অপরিহারযোগ্য ঝুঁকি হচ্ছে আমার যুদ্ধ। অপরিহারযোগ্য ঝুঁকি হচ্ছে আমার কি? দুর্যোগ, যে কোনো দুর্যোগ। অপরিহারযোগ্য ঝুঁকি হচ্ছে আমার সরকারি নীতি। তার মানে এইগুলার যেটাই পরীক্ষাতে থাকবে, তার মানে মুদ্রাস্ফীতি, সুদ, দুর্যোগ, সরকারি কি নীতি, এই কারণে আমার কোন ঝুঁকির সৃষ্টি হয়? বাজার ঝুঁকির সৃষ্টি হয়। আশা করি এই এমসিকিউটা আমাদের একদম ফুললি ক্লিয়ার। ওকে, আমরা নেক্সটে যাই। বলছে একটি স্বাধীন প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত? মানে আমি একটা স্বাধীন প্রকল্প আছে আবার দুই ধরনের। একটা হচ্ছে স্বাধীন প্রকল্প, আর একটাকে বলা হয় পরস্পর বর্জনশীল প্রকল্প। আমরা যখন ফিনান্স প্রথম অধ্যায়ের প্রথম পত্রের 9ম অধ্যায় যখন আমরা করছি, সেখানে উদ্দীপকের উপরে লেখা থাকতো যে স্বাধীন প্রকল্প, আবার লেখা থাকতো পরস্পর বর্জনশীল প্রকল্প। ঠিক আছে? স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে কি হয়? স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে যদি ভালো হয় প্রকল্প, যদি ভালো হয়, আমি সবগুলো নিতে পারবো, নিতে পারবো। এটা হচ্ছে আমার স্বাধীন প্রকল্প। পরস্পর বর্জনশীল হচ্ছে যে কোনো একটিকে নিতে হবে, যে কোনো একটি। পরস্পর বর্জনশীল মানে কি? যে কোনো একটি প্রকল্পকে আমার নিতে হবে। এখান বলছে যে একটি স্বাধীন প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া যায় দুইভাবে। অপশনে অনেক কিছু থাকবে, সব অপশন যদি তুমি পড়তে যাও, তোমার সময় নষ্ট হবে, মাথা গরম হয়ে যাবে। তার মানে সিদ্ধান্ত গ্রহণের জন্য আমার দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা জিনিস কি? আমরা সবাই জানি আইআরআর কি। আমরা সবাই জানি আইআরআরটা সবসময় কি হবে? বড় হবে। কার থেকে? কে থেকে। কে জিনিসটা কি? কে জিনিসের অনেকগুলো নাম আছে, এই নামগুলো শিখে রাখি, পরীক্ষাতে যে কোনো একটা নাম আসবে। এটাকে বলা হয় মূলধনী ব্যয়, এটাকে বলা হয় বাট্টার
হার, এটাকে বলা হয় প্রয়োজনীয় আয়ের হার। প্রয়োজনীয় আয়ের হার, এটাকে আবার বলা হয় প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার। তার মানে এই চারটার যেই নামই থাকুক না কেন সেটাই আসলে আমার কে এর মান। এখন ধরো আমার আইআরআর বের হয়েছে হচ্ছে 10%, আমার প্রত্যাশিত আয়ের হার দেওয়া ছিল হচ্ছে 9%। তাহলে প্রত্যাশিত আয়ের হার বা কে এর মান থেকে আইআরআর এর মান বেশি, তার মানে আমার এই প্রকল্পটা কি গ্রহণযোগ্য। ক্লিয়ার? আরেকটা জিনিস কি আছে, আরেকটা জিনিস হচ্ছে এনপিভি। এনপিভির মান যদি পজিটিভ হয়, আমার নিট প্রেজেন্ট ভ্যালু যখন বের করব, নিট প্রেজেন্ট ভ্যালুর মানটা যদি পজিটিভ হয়, নেগেটিভ মান যদি না হয়, তাহলে আমি প্রকল্পটাকে গ্রহণ করব। অথবা আমার আইআরআর যদি কি হয়, আইআরআর যদি আমার প্রত্যাশিত আয়ের হার বা কে এর মানের থেকে বড় হয়, তাহলে আমি প্রকল্পটা কি করব, গ্রহণ করব। এখন দেখো এই দুইটার কোনটাই অপশনের ভিতরে আছে? প্রথমটাতে নাই, দ্বিতীয়টাতের ভিতরেই আছে, এই যে এটার ভিতরেই আছে। বলছে কি আন্ত আয়ের হার, আন্ত আয় উপার্জন হার বা আইআরআর কি বড় কার থেকে? ফার্মের মূলধন খরচ। ঠিক আছে, ফার্মের মূলধন খরচ বা কে এর থেকে বড়। তাহলে আমার অ্যান্সার কোনটা? আমার রাইট অ্যান্সার হচ্ছে খ নাম্বার। আমার রাইট অ্যান্সার হচ্ছে কত? খ নাম্বার। ক্লিয়ার? ওকে, তোমরা যারা পারো একটু কমেন্ট করো। কেউই তো কমেন্ট করতেছো না। যারা পারো একটু কমেন্ট করো। আর যারা মনে করো বুঝতে হবে, কমেন্ট করার দরকার নাই, তাহলে শুধু বুঝো। ঠিক আছে, বুঝলেই হবে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে কি, এটা সবাই পারো, তারল্য মুনাফার মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান? আমার এখানে কমেন্ট দেখা যাচ্ছে না, আমি একটু রিফ্রেশ দিয়ে বের হয়ে আবার একটু ঢুকি, যাতে কমেন্টগুলো আমি দেখতে পারি। ঠিক আছে, তো তোমাদের অবস্থাটা বোঝা যায় কি অবস্থাতে তোমরা আছো। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা দাও। এটা তো একদম ইজি কোশ্চেন, সবার পারার কথা। এডুকেটম স্কুল, এখনো কমেন্ট আসতেছে না আমার এখানে। ওকে, আমি কমেন্ট দেখতে পারতেছি না কারোটাই, শুধু তোমরা ক্লাস করতে থাকো। ঠিক আছে, আচ্ছা। বলছে তারল্য ও মুনাফার মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান? তার মানে আমার প্রতিষ্ঠানে যদি তরল সম্পদ বেশি হয়, তরল সম্পদ কোনগুলো? নগদ অর্থ, ব্যাংকের টাকা, মানে যেই সম্পদগুলো আমার প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য ডেইলি বেসিসে যে টাকাটা আমার লাগে। এখন আমার কাছে যদি টাকা কম থাকে, তার মানে এই টাকাটা কোথায় আমি কি করছি? টাকাটা আমি ইনভেস্ট করে দিচ্ছি, আমার মুনাফা বেশি আসবে। ঠিক আছে, তার মানে একটা কমলে আর একটা কি হয়ে যায়? বাড়ে। তাহলে এখানে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। আরেকটা সম্পর্ক আছে ধনাত্মক সম্পর্ক। কি সম্পর্ক? ধনাত্মক সম্পর্ক। তাহলে ধনাত্মক সম্পর্ক কোনটার? ঝুঁকি ও মুনাফা। ঝুঁকি ও মুনাফা, আমি ঝুঁকি যত বেশি নিব, আমার মুনাফাও তত কি আসবে? বেশি আসবে। তার মানে ঝুঁকি ও মুনাফার ভিতরে, ঝুঁকি ও মুনাফার ভিতরে আমার কি? ঝুঁকি ও মুনাফার ভিতরে আমার হচ্ছে ধনাত্মক, আর হচ্ছে তারল্য মুনাফার ভিতরে আমার কি? বিপরীতমুখী। ক্লিয়ার সবাই? কঠিন, কিন্তু আমরা খুব সহজভাবে শিখবো। মাত্র 4 নাম্বারে আসছি, তার মানে 150টা শেষ হতে কতক্ষণ লাগবে একটু বুঝো। বলছে নিচের কোনটি অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস? একদম সহজ, আর্থিক ইজারা। আর বাকি যে তিনটা আছে এটা সহজে মনে রাখবা, এটা হচ্ছে স্বল্প মেয়াদী। স্বল্প মেয়াদী উৎস, তার মানে বাকি তিনটা কি? স্বল্প মেয়াদী উৎস। বাণিজ্যিক কাগজ, ট্রেজারি বিল, পুনঃক্রয় চুক্তি, এই নামগুলো মনে রাখবা। এই নামগুলো আসলে এগুলো কি? আমার স্বল্প মেয়াদী উৎস। আর আর্থিক ইজারা দীর্ঘমেয়াদী উৎস। নেক্সট বলছে প্রচলিত সুদের হার, এটা অনেক ইম্পর্টেন্ট। বলছে প্রচলিত সুদের হার বন্ডের কুপন রেট, এটাতে আমার একটু টাইম লাগবে। বলছে প্রচলিত সুদের হার এই জিনিসটা কি, আর বন্ডের কুপন রেট এই জিনিসটা কি বুঝতে হবে। তার মানে প্রচলিত সুদের হার বন্ডের কুপন রেটের চেয়ে কম হলে বন্ডটি কি দামে ইস্যু হবে? উত্তর হবে প্রিমিয়ামে। এখন কেন প্রিমিয়ামে আমি মুখস্থ করব কেন? তাহলে প্রচলিত সুদের হার বন্ডের কুপন রেটের চেয়ে কম হলে বন্ডটি কি দামে ইস্যু হবে? তোমাদেরকে আমি একটা ছক দেখাই দেই, জাস্ট এটা মনে রাখবা। এখন দেখো দুইটা জিনিস এখানে আছে, তিনটা জিনিস থাকবে। তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে আমার অভিহিত মূল্য, সরি অভিহিত মূল্য না, এটা হবে বাজার মূল্য। বাজার মূল্য মানে কি দামে বিক্রি হবে? বাজার মূল্য। এইখানে ধরো কুপন রেট, কুপন রেট দেওয়া আছে
আর এইখানে আমার হচ্ছে দেওয়া আছে হচ্ছে কি বাজারের রেট, বাজার রেট মানে মার্কেটে এখন কোন রেটে চলতেছে, মার্কেটে কোন রেটে চলতেছে, ঠিক আছে। ওকে, বা হচ্ছে বাজার রেটে বলে। আর আমরা যদি এইচএসসি প্রশ্নের সাথে মিলিয়ে পড়ি তাহলে লিখতে পারি আমরা সুদের হার, ঠিক আছে, সুদের হার আমরা লিখতে পারি। কারণ প্রশ্নের ভিতরে বলা থাকতো কুপন রেট 10%, সুদের হার 12%, ওই সুদের হারটাই হচ্ছে এটা। এখন ধরো আমার অভিহিত মূল্য 1000 টাকা, তিনটার জন্য অভিহিত মূল্য 1000 টাকা। এখন কুপন রেট এটাতে 10%, এটাতেও 10%, এটাতেও 10%, তিনটাতেই 10%, ঠিক আছে। ধরো এ বি সি তিনটাতেই 10%। অভিহিত মূল্য কত? অভিহিত মূল্য হচ্ছে আমার 1000 টাকা। অভিহিত মূল্য কি ক্লাসেরটা? এটা হচ্ছে, এটার মুড হচ্ছে ক্লাস হচ্ছে তোমার ফিনান্স ক্লাস। তাহলে এটা হচ্ছে অভিহিত মূল্য। ওকে, তাহলে কুপন রেট হচ্ছে 10%, 10%, 10%। এখন আমার বাজার সুদের হার এটাতে 9%, এইটাতে হচ্ছে 11%, আর এইটাতে ধরো 10%। তিন রকম দিলাম, একটা কম, একটা বেশি, একটা সমান সমান। তাহলে কি হবে? বাজার মূল্যে এখন এই যে অভিহিত মূল্য কিন্তু 1000 টাকা, তাহলে বাজারে এখন কি দামে সেল হবে? এইটাতে 1000 টাকার বেশি মূল্যে সেল হবে, 1000 টাকার বেশি মূল্যে সেল হবে। কারণ কি বলছে? প্রচলিত সুদের হার বন্ডের কুপন রেটের চেয়ে কম হলে বন্ডটি কি দামে ইস্যু করা হবে। এখন দেখো, প্রচলিত সুদের হার মানে এই যে প্রচলিত সুদের হার আমার বন্ডের কুপন রেটের চেয়ে কম না বেশি? কম। কম হওয়ার কারণে আমি অভিহিত মূল্য 1000, তার থেকে বেশি দামে এখন বিক্রি করতেছি। বেশি দাম মানেই হচ্ছে প্রিমিয়াম, বেশি দাম মানেই হচ্ছে কি প্রিমিয়াম, ঠিক আছে। এখন যদি কোশ্চেন করতো প্রচলিত সুদের হার বন্ডের কুপন রেটের চেয়ে বেশি হলে, কমের জায়গায় যদি লিখতো বেশি হলে বন্ডটি কি দামে ইস্যু হবে, এই যে বেশি হয়ে গেছে, এখন আমি বন্ডটি অভিহিত মূল্যের চেয়ে কম দামে ইস্যু করব, তার মানে অবহারে ইস্যু হবে। এখন এই কোশ্চেনে যদি বলা থাকতো প্রচলিত সুদের হার বন্ডের কুপন রেটের সমান হলে, কুপন রেটও সমান, বাজার রেট বা সুদের হার বা প্রচলিত সুদের হারও সমান, তখন কি হবে? তখন অভিহিত মূল্যেই কি হবে? বিক্রয় হবে। অভিহিত মূল্যেই বিক্রি হবে, তার মানে কম দামেও বেশি হবে না, বিক্রি হবে না, বেশি দামেও বিক্রি হবে না। তার মানে একটা কোশ্চেন থেকে আমি 3টা কোশ্চেন শিখতে পারলাম, আর এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? তোমরা কি বুঝতেছো নাকি বুঝতেছো না একটু কমেন্ট করো, যাতে আমি দেখতে পারি যে তোমরা আসলে কি বুঝতেছো নাকি বুঝতেছো না। আমি তো কিছুই বুঝতেছি না যে তোমরা কি ক্লাস বুঝতেছো নাকি কিছুই বুঝতেছো না। হয় কিছুই বুঝতেছো না, আর নয়তো তোমরা সবই বুঝতেছো। দুইটাই অপশন, হয় কিছুই বুঝতেছো না, আর নয়তো সবই তোমরা বুঝতেছো। আশা করি বুঝতেছো, একদম সহজভাবে পড়াইতেছি। ওকে, আশা করি এটাও বুঝছো, একদম ক্লিয়ার। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ছিল। পরেরটাতে যাই। বলছে গাড়ি কেনার জন্য ঋণ নেওয়া হলে এবং গাড়িটি, এটাও ইম্পর্টেন্ট, বলছে গাড়ি কেনার জন্য ঋণ নেওয়া হলে এবং গাড়িটি প্রাথমিক জামানত হিসেবে ব্যবহৃত হলে, প্রশ্নটাকে আমার বুঝতে হবে। আমি গাড়ি কেনার জন্য ঋণ নিছি, গাড়িটি প্রাথমিক জামানত হিসেবে ব্যবহৃত হয়েছে, তার মানে গাড়িটাকে আমি ব্যাংকের কাছে জামানত হিসেবে কি দিছি। উক্ত ঋণের জন্য ব্যাংক কোন ধরনের চার্জ গ্রহণ করবে? ঠিক আছে, এটা হচ্ছে আমার দখলহীন বন্ধক। দখলহীন বন্ধক। কেন দখলহীন বন্ধক? দেখো এখন ব্যাপারটা, গাড়িটা কিন্তু আমি ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে গাড়ি পারচেস করছি, ক্রয় করছি। এই গাড়িটাই আমি বন্ধক হিসেবে রাখছি, কিন্তু গাড়ির মালিকানা কার কাছে? গাড়ির মালিকানা হচ্ছে আমার কাছে। আমি গাড়িটা চালাইতেছি, যদি আমি টাকা দিতে না পারি তখন আমার গাড়িটা আমার কাছ থেকে নিয়ে যাবে। তার মানে আমার গাড়ির উপরে বা আমার প্রোডাক্টের উপরে যে আমাকে ঋণ দিছে বা ঋণ দিছে তার কোনো দখলদারিত্ব নাই। দখলদারিত্ব কার? আমার নিজের। এই কারণেই বলছে দখলহীন বন্ধক। তার মানে ব্যাংকের গাড়ির উপরে কোনো দখল নাই। দখল কার? যিনি গাড়ি পারচেস করছে তারই দখল আছে। এখন আরো 3টা অপশন এখানে আছে। পণ্য বন্ধক জিনিসটা কি? যদি তুমি পণ্য বন্ধক দাও, পণ্য যদি বন্ধক দাও, এক্সাম্পল কি? অনেকে সোনার গয়না হচ্ছে কি করে ব্যাংকের কাছে বন্ধক দেয়। অনেকে কি করে, আমার আমার গোডাউনে প্রোডাক্ট আছে, আমি গোডাউনটাই কি করে দিছি, বন্ধক দিয়ে দিছি, ওইটাকে বলা হয় পণ্য বন্ধক। নর্মাল বন্ধক হচ্ছে নর্মাল বন্ধক, এটা তো আসে না। পূর্ব সত্যটা ইম্পর্টেন্ট, এটা আসে। এই জিনিসটা কি? এই জিনিসটা আমি বন্ধক দিব কিন্তু কোনো পণ্য না, দিব হচ্ছে ডকুমেন্ট। দিব কি? ডকুমেন্টস।
ডকুমেন্টসের ভিতরে কি কি থাকতে পারে? আমার এফডিআর এর রসিদ থাকতে পারে, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট থাকতে পারে, আমার হচ্ছে বিল্ডিং এর হচ্ছে যেই দলিল, সেই দলিল থাকতে পারে। ঠিক আছে, তখন কি হয়, এই পূর্ব সত্যতে কি হয়? পূর্ব সত্যতে মালিকানা কার থাকে? মালিকানা থাকবে কার? মালিকানা ব্যাংকের। মালিকানা থাকে কার? মালিকানা ব্যাংকের। কতক্ষণ পর্যন্ত মালিকানাটা ব্যাংকের থাকবে? যতক্ষণ ঋণ পরিশোধ না হয়। ঋণ পরিশোধ না হয়। অনেক সময় বাড়ি ঘরের সামনে দেখবা লেখা আছে এই বাড়িটি উত্তরা ব্যাংকের নিকট দায়বদ্ধ, এই বাড়িটি সিটি ব্যাংকের নিকট দায়বদ্ধ, এই স্কুলটি অমুক ব্যাংকের নিকট দায়বদ্ধ। ওই জিনিসটাই হচ্ছে পূর্ব সত্য। বুঝাইতে পারছি? তার মানে মালিকানা থাকে ব্যাংকের, ততক্ষণই থাকবে যতক্ষণ ওই কোম্পানি বা ওই বাড়ির মালিক কি করে? ঋণ পরিশোধ না করে। ঋণ পরিশোধ করা শেষ, মালিকানা আবার যার জিনিস তার কাছে ফেরত চলে আসবে। আশা করি এটাও বোঝা গেছে। ওকে, পরের কোশ্চেনে যাই। কি যে হইলো, কমেন্ট কি কেউ করে না, নাকি আমি দেখতে পারতেছি না, আর নয়তো মনে হয় যে ইন্টারাকশন হচ্ছে না। এত ভালো লাগছে না জিনিসটা। ওকে, ওকে, এটাতে বলছে রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত হয়? রিজার্ভ রেশিও, এই যে রিজার্ভ রেশিও কথাটা বলা আছে, রিজার্ভ কয় ধরনের? রিজার্ভ হচ্ছে আমার দুই ধরনের। একটা হচ্ছে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, আর একটা হচ্ছে আমার এসএলআর, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। তাহলে এই যে দুইটা রেশিও ব্যাংকের কি করতে হয়? ব্যাংকের বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে বা বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতে হয়। আর এই নীতিটার নাম হচ্ছে জমার হার পরিবর্তনের নীতি। এটা আমরা সেকেন্ড পেপারে পড়ছি, জমার হার পরিবর্তনের নীতি। এটা একটা বাংলাদেশ ব্যাংকের একটা ঋণ নিয়ন্ত্রণ কৌশল। এখন দেখো, যদি এই রিজার্ভ বেশি হয়, এখন আগে রাখা লাগতো 10% টাকা, এখন রাখা লাগতেছে 15% টাকা। তাহলে 15% টাকা যদি আমি বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখা দেই, আমার মোট আমানতের 15% টাকা আমি বাংলাদেশ ব্যাংকের কাছে দিয়ে দিছি। আগে 100 টাকা থেকে 10 টাকা দিতাম, এখন 100 টাকা থেকে 15 টাকা দিয়ে দিচ্ছি। তাহলে আমার কাছে 5 টাকা কমে গেল ঋণ দেওয়ার জন্য। তার মানে আমি ঋণ কম দিতে পারবো মার্কেটে। এখন দেখি এখানে কি আছে। বলছে মূলধন গঠন, বৈদেশিক মুদ্রার মজুদ, সম্পদের বন্টন। ঘ নাম্বার হবে অ্যান্সার, ঋণ প্রদান সক্ষমতার সম্প্রসারণ। এখন এটাকে সম্প্রসারণ না লিখে এখানে থাকতে পারে কি ঋণ প্রদান ক্ষমতার আর মিনিমাইজেশন, কি মানে ছোট করে ফেলা, কমায় ফেলা। আর সম্প্রসারণ দিছে কি, তাহলে আমি অন্য বেসিসে চিন্তা করি। আগে ছিল 10%, এখন হয়ে গেছে 7%। আগে আমি 100 টাকায় 10 টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রাখতাম, এখন 60 টাকা জমা রাখি। তাহলে 3 টাকা আমি বেশি ঋণ দিতে পারবো। তার মানে ঋণ প্রদান ক্ষমতার সম্প্রসারণ ওই কনসেপ্টে। এখন যদি সম্প্রসারণ না থাকতে হয়তো কমে গেছে, ঋণ প্রদান ক্ষমতাকে কমায় ফেলার জন্য, তখন কমায় ফেলার জন্য আমার অ্যান্সার হইতো 2টা কখনো থাকবে না। আর 2টা যদি দেওয়া থাকে, শুরুতে যেটাতে রাইট অ্যান্সার দেওয়া থাকবে সেটাকে অ্যান্সার দিবা। আশা করি এটাও ক্লিয়ার। ওকে, পরেরটায় যাই। বাসি চেক কাকে বলে? একদম সহজ, মেয়াদ উত্তীর্ণ চেককে বাসি চেক বলে। আর মেয়াদ উত্তীর্ণ চেক কতদিন? 6 মাস অথবা 180 দিন। 6 মাস বা 180 দিন যদি পার হয়ে যায়, তাহলেই তাকে বলা হয় কি মেয়াদ উত্তীর্ণ চেক। নেক্সট, কোন এলসি খোলার সময় আরেকটি প্রত্যয়পত্রকে জামানত হিসেবে ব্যবহার করা হয়? অ্যান্সার হবে ব্যাক টু ব্যাক এলসি। ব্যাক টু ব্যাক এলসি, কোন এলসি খোলার সময় আরেকটি প্রত্যয়পত্রকে এলসি হিসেবে ব্যবহার করা হয়? এটা কেন করা হয়? প্রথমে আমি একটা এলসি খুলি, এটার নাম হচ্ছে লেটার অফ ক্রেডিট। আমি কি করব? আমি দেশের বাইরে থেকে পণ্য কি করব, আমি দেশের বাইরে পণ্য হচ্ছে রপ্তানি করব, এক্সপোর্ট করব। এখন ধরো আমি এক্সপোর্ট করব হচ্ছে 100টি বাইক, সাপোজ 100টি বাইক। তাহলে 100টি বাইক এক্সপোর্ট করার জন্য আমি আগে একটা এলসি নিলাম টাকা জমা দিয়ে। এখন এলসি নেওয়ার পর আমার কাছে টাকা নাই, তখন আমি কি করব? এই এলসিটা ব্যাংকের কাছে, এই এলসিটা আমি কি করব? ব্যাংকের কাছে আবার জমা দিব। এই এলসিটা ব্যাংকের কাছে আবার জমা দিব। এই এলসিটাকে জামানত রেখে আমি আরেকটা এলসি খুলবো। ওই এলসি থেকে আমি এখন এই 100টা বাইক
ধরো রেডি করার জন্য টাকা ব্যাংকের কাছ থেকে নিব, আমি টাকাটা ব্যাংকের কাছ থেকে নিয়ে 100টা বাইক আমি ম্যানুফ্যাকচার করব, করার পর আমি বিদেশে কি করে দিব, ইম্পোর্ট করে দিব, সরি এক্সপোর্ট করে দিব। এটাকেই বলা হয় ব্যাক টু ব্যাক এলসি। একটা এলসির উপরে আরেকটা এলসি কি করা, নেয়া। সবুজ দফা এলসি কি, যদি পরীক্ষাতে আসে, সবুজ দফা এলসি হচ্ছে আমি শুধুমাত্র অগ্রিম, অগ্রিম কি জানি, অগ্রিম হচ্ছে গুদাম ভাড়া, অগ্রিম গুদাম ভাড়া। তার মানে ব্যাক টু ব্যাক এলসিতে আমি 100টা বাইক ম্যানুফ্যাকচার করার জন্য সম্পূর্ণ টাকা ব্যাংকের কাছ থেকে আবার আমি কি করতে পারছি, নিতে পারছি। কেন? কারণ আমার কাছে পর্যাপ্ত টাকা নাই। এটাকে বলা হয় ব্যাক টু ব্যাক এলসি। সবুজ দফা এলসিতে আমি কি নিতে পারি ব্যাংকের কাছ থেকে, আমি শুধুমাত্র অগ্রিম গুদাম ভাড়া নিতে পারি। ঠিক আছে, মানে আমি যেই জায়গায় এক্সপোর্ট করব ওইখানে তো আমার একটা গুদাম লাগবে, যেখানে আমার প্রোডাক্টগুলো গিয়ে কি হবে, জমা হবে। ওইটার গুদাম ভাড়াটা আমি এক্সট্রা ব্যাংকের কাছ থেকে আগে আগে নিতে পারবো। ওইটাকেই বলা হয় সবুজ দফা এলসি। ঘূর্ণায়মান এলসির এত কাজ নাই, স্থির এলসি এগুলো আসে না পরীক্ষাতে, এগুলো পড়ে লাভ নাই। ওকে, পরেরটাই বলছে কি, আনুপাতিক হারে ক্ষতিপূরণ করা হয় কোন বীমায়? আনুপাতিক হারে ক্ষতিপূরণ করা হয়। আনুপাতিক হার কি তোমরা বুঝো নাকি? অংশীদারি অঙ্ক করছো না? অংশীদারি অঙ্কের ভিতরে কি ছিল, আমার অনুপাত ছিল না 3:1 2:1, ওইটাই হচ্ছে আনুপাতিক হার। তাহলে আনুপাতিক হারে ক্ষতিপূরণ দেওয়া হয় কোন বীমাতে? আনুপাতিক হারে ক্ষতিপূরণ দেওয়া হয় হচ্ছে দ্বৈত বীমাতে। কোন বীমাতে? দ্বৈত বীমাতে নাকি? ও না, সরি, ও না, ঠিকই আছে, সরি সরি। আনুপাতিক হারে ক্ষতিপূরণ করা হয় কোন বীমাতে? দ্বৈত বীমাতে। এখন ধরো আমার কাছে একটা প্রোডাক্ট আছে, এগুলো ম্যাথও আসতে পারে। আমি ধরো এটা আমার একটা জাহাজ, এটা আমার একটা শিপ, এই শিপটার দাম হচ্ছে 10 লক্ষ টাকা, 10 লক্ষ। এখন এটা আমি এ কোম্পানির কাছে আমি কি করছি, বীমা করছি, বি এর কাছেও বীমা করছি, এর কাছে বীমা করছি আমি 6 লক্ষ, বি এর কাছে বীমা করছি আমি 4 লক্ষ। এখন আমার ধরো ক্ষতি হয়ে গেছে 1 লক্ষ টাকা। আমার জাহাজটা টাইটানিকের মতো একটা হচ্ছে বরফের সাথে ধাক্কা খাইছে, আমার ক্ষতি হয়ে গেছে 1 লক্ষ টাকা। এখন এই 1 লক্ষ টাকার 6 লক্ষ আর 4 লক্ষ অনুপাতে আমি ভাগ করে দিব। এটার 6 ভাগ দিবে হচ্ছে এ, 4 ভাগ দিবে কে, বি। তার মানে এ দিবে কত, এ দিবে হচ্ছে 60,000, আর বি আমাকে দিবে হচ্ছে 40,000। এইটাকেই বলা হয় কি, আনুপাতিক হার। তাহলে এই টাইপের ম্যাথ আসলেও আশা করি তোমরা কি পারবা। ঠিক আছে, তাহলে আনুপাতিক হারে দেওয়া হয়, ক্ষতিপূরণ দেওয়া হয় কোথায়, কোন বীমাতে? দ্বৈত বীমাতে। নেক্সট বলছে, কোন মেয়াদি বীমাপত্রে কেবল বীমা গ্রহীতা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকলে বীমাকৃত অঙ্ক পেয়ে থাকে। তার মানে আমি জীবন বীমা করছি কি কারণে? কারণ আমি যদি মারা যাই আমার উত্তরাধিকার বা নমিনি যাতে আমার টাকাটা পায়। কিন্তু এমন একটা দুষ্ট টাইপের বীমা আছে যে বীমাতে তুমি যদি বেঁচে থাকো তাহলে তুমি টাকা পাবা, নয়তো তুমি টাকা পাবা না। সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় বিশুদ্ধ মেয়াদি বীমাপত্র। উত্তর হবে কি, বিশুদ্ধ মেয়াদি বীমাপত্র। ঠিক আছে, ওকে। এখন সাময়িক বীমাপত্র কি? সাময়িক বীমাপত্রের মেয়াদ হচ্ছে আমার 2 থেকে 5 বছর, 2 থেকে 5 বছর। ঠিক আছে, এটার ভিতরে কি হয়, এটার ভিতরে হচ্ছে তুমি যদি মারা যাও তাহলেই তুমি কি পাবা, টাকা পাবা। তাহলে এই যে বিশুদ্ধ মেয়াদী বীমাপত্র আর এই যে সাময়িক বীমাপত্র, এটাকে বলা হয় বিপরীত, বিপরীত ধর্মী। কি ধর্মী? বিপরীত ধর্মী। আশা করি আরেকটা এমসিকিউ শিখে ফেলছো। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে নিচের কোনটি সাময়িক মেয়াদী বীমাপত্রের বিপরীত, উত্তর হবে বিশুদ্ধ মেয়াদী বীমাপত্র। কারণ এটাতে তুমি বেঁচে থাকলে টাকা পাবা, আর সাময়িকে তুমি মরে গেলে টাকা পাবা, বেঁচে থাকলে কোনো টাকা পাবা না। আজীবন মেয়াদী তো জানোই। আর সাধারণ মেয়াদী কি? সাধারণ মেয়াদী হচ্ছে, সাধারণ মেয়াদী বীমাপত্রের কিছু বৈশিষ্ট্য আছে। এটা একই সাথে আমাকে কি দেয়, নিরাপত্তা ও বিনিয়োগ সুবিধা দেয়। নিরাপত্তা দেয় ও বিনিয়োগ সুবিধা দেয়, নিরাপত্তা দেয় ও বিনিয়োগ সুবিধা দেয়। তাহলে যদি কোশ্চেন হয় নিচের কোন বীমা একই সাথে নিরাপত্তা এবং বা আর্থিক নিরাপত্তা এবং বিনিয়োগ সুবিধা দেয়, তখন আমার উত্তর হবে কি, সাধারণ মেয়াদী বীমাপত্র। ঠিক আছে, আবার সাধারণ মেয়াদী বীমাপত্রের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি, ঋণ নেওয়া যায়। কি নেওয়া যায়? ঋণ নেওয়া যায়, ঋণ নেওয়া যায়। তার মানে তুমি যদি সাধারণ মেয়াদী বীমাপত্র খুলে থাকো তাহলে এই সাধারণ মেয়াদী বীমাপত্রের এগেনস্টে তুমি বীমা কোম্পানি থেকে কি নিতে পারবা, ঋণ নিতে পারবা। ক্লিয়ার সবাই? কমেন্টটা দেখতে পারলে ভালো লাগতো, কমেন্ট দেখতে পারতেছি না, আমার খুবই রাগ লাগতেছে।
আচ্ছা আমি একটু দেখি ওয়াইফাই অন করে। না, দেখতে পাচ্ছি না। যাই হোক, ওকে, তাহলে এটা আশা করি বুঝছো, ইজি। এখন বলছে কি, নিচের কোনটি বন্ড হোল্ডারের ঝুঁকির প্রধান উৎস? আমি একটু আগেই পড়াইছি, এটা তার সময় নষ্ট করব না। বন্ড হোল্ডার মানে যে বন্ড কিনে, বন্ড একটা ঋণ, তাহলে ঋণ ক্রয় করলে, ঋণ গ্রহণ করলে বা ঋণ প্রদান করলে আর্থিক ঝুঁকির কি হয়, সৃষ্টি হয়। বাকিগুলো পড়াই দিছি, ঠিক আছে। নেক্সট, একটি বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিওতে আয়ের হার নিচের কোন ঝুঁকি দ্বারা প্রভাবিত হয়? তার মানে পোর্টফোলিওতে আমি কেন বিনিয়োগ করি? যাতে হচ্ছে আমার ঝুঁকিটা কম হয়। ঝুঁকিটা কিসের উপর নির্ভরশীল? ঝুঁকিটা হচ্ছে আমার আয়ের হারের উপর নির্ভরশীল। তার মানে আমার আয়টা কি কম হবে নাকি বেশি হবে, এটাই তো মিললে আমার রিস্ক বা ঝুঁকি। তাহলে এই আয়ের হারটা পোর্টফোলিওতে কোন ঝুঁকিটাই শুধু এটাকে প্রভাবিত করতে পারে? আমরা ঝুঁকি যখন পড়ছিলাম আগে, একটু পড়ছিলাম কি, বাজার ঝুঁকি নামে একটা ঝুঁকি ছিল, যে ঝুঁকিটার উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নাই। এটা কি? এটা হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য একটা ঝুঁকি বা অপরিহারযোগ্য ঝুঁকি। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে আমার বাজার ঝুঁকি। তার মানে বাজার ঝুঁকি পারে একমাত্র পোর্টফোলিওর আয়ের হারটাকেও কি করে দিতে, আমার প্রভাবিত করতে। আচ্ছা, নেক্সটটায় যাই। বলছে কি, ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক কেমন? পড়াই দিছি, ঝুঁকি ও আয়ের ভিতরে সম্পর্ক ধনাত্মক, সময় নষ্ট করবো না। নেক্সট বলছে কি আমার, বলছে কোন ক্ষেত্রে স্বল্পমেয়াদী অর্থায়ন ব্যবহার করা হয়? কোন ক্ষেত্রে স্বল্পমেয়াদী অর্থায়ন? এই যে স্বল্পমেয়াদী অর্থায়ন, তোমরা তো অ্যাকাউন্টিং এর প্রিপারেশন নিছো, তাহলে তোমরা কি ওইখানে কি পড়ছো? স্বল্পমেয়াদীর বিভিন্ন অনুপাত পড়ছিলা, চলতি অনুপাত, তরল অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত। তাহলে স্বল্পমেয়াদীর সাথে এই কোন শব্দটা রিলেটেড? এই যে কার্যকরী মূলধন শব্দটা রিলেটেড। তাহলে আমার রাইট অ্যান্সার কোনটা? এই যে এটা, কার্যকরী মূলধনের প্রয়োজন মেটাতে স্বল্পমেয়াদী অর্থায়ন কি করা হয়? স্বল্পমেয়াদী অর্থায়ন ব্যবহার করা হয়। ক্লিয়ার? আচ্ছা, পরেরটায় যাই। বলছে কি, দুটি শেয়ার, এই যে এটা একটু ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে ট্রিক্স। দুটি শেয়ার এক্স ও ওয়াই এর প্রত্যাশিত আয়ের হার যথাক্রমে 12% ও 15%। দেখো, প্রত্যাশিত আয়ের হার হচ্ছে একটাতে 12%, একটাতে 15%, এবং তাদের আদর্শ বিচ্যুতি যথাক্রমে 20 এবং কত 30। তাহলে আমি দেখবো যেইটার দুইটাই কম সেটাই ভালো। তাহলে দেখো, এক্স এর প্রত্যাশিত আয়ের হারও কম, আদর্শ বিচ্যুতিও কি কম। ক্লিয়ার? দুইটাই কম। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হয়ে যাবে আমার ক, এক্স। কারণ এক্স দুইটাই যেহেতু কম, আমার সিভি যখন বার করব বা কোভেরিয়েন্স বিভেদাঙ্ক যখন বার করব, এটার বিভেদাঙ্ক কি আসবে? কম আসবে। ঠিক আছে, তোমরা বিভেদাঙ্ক বের করো, এই দুইটার বিভেদাঙ্ক বের করো, অবশ্যই এই যে এক্স এর বিভেদাঙ্কটা কি আসবে? আমার কম আসবে। তাহলে বিভেদাঙ্ক যেটার কম সেটাই ভালো। তার মানে আমার এক্স এ বিনিয়োগ করা কি ভালো, যদি আমি রক্ষণশীল বিনিয়োগকারী হই। বলছে কোন নীতির ভিত্তিতে স্বামী তার স্ত্রীর জীবনের উপর বীমা করতে পারে? এটার উত্তর হবে কি, বীমাযোগ্য স্বার্থের নীতি। আমি আরেকজনের স্ত্রীর নামে কি করতে পারবো না? বীমা করতে পারবো না, কারণ আরেকজনের স্ত্রীর উপরে আমার কোনো বীমাযোগ্য স্বার্থ নাই। আমি আমার নিজের স্ত্রীর জীবনের উপর কি করতে পারবো? বীমা করতে পারবো। সৎ বিশ্বাসের নীতি কি? সৎ বিশ্বাসের নীতি হচ্ছে আমার রাইট ডেটা আমি কি করব? প্রোভাইড করব। মানে আমার বয়স হচ্ছে 50, আমি বললাম যে 40, তাহলে তো মৃত্যু হার পঞ্জি অনুযায়ী আমার প্রিমিয়াম তো কি আসবে? উল্টাপাল্টা আসবে। তাহলে এই কাজ করা যাবে না। আমাকে জিজ্ঞেস করলো আপনার কি কোনো রোগ অসুখ বিসুখ আছে? আমার ধরো হয়ে রয়েছে কি ডায়াবেটিস, আমি বললাম যে না, আমার কোনো অসুখ বিসুখ নাই, তারপরে আমি ডায়াবেটিসে মারা গেলাম, আমাকে কিন্তু তারা বিমার টাকা, বিমা দাবি পূরণ করবে না। এটাই সৎবিশ্বাসের নীতি। আর্থিক ক্ষতিপূরণের নীতি খুবই ইম্পর্টেন্ট। এটা জীবন বীমা হোক, ও সরি, জীবন বীমা ছাড়া আর কি, জীবন বীমা ছাড়া অন্য সব বিমায় কার্যকর। তার মানে এই নীতিটা এমন একটা নীতি যেটা হচ্ছে জীবন বীমা ছাড়া অন্য যত বীমা। এখন যদি বলে নৌ বীমা ও অগ্নি বীমার ভিতরে কোন নীতিটা কমন, উত্তর হয়ে যাবে কি, আর্থিক ক্ষতিপূরণের নীতি। কারণ এটা জীবন বীমা ছাড়া বাকি সকল বীমাই হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের নীতি। তার মানে যেইটা তোমার ক্ষতি হবে, তোমার বীমা দাবি ক্ষতি হইলে ওই ক্ষতির পরিমাপেই তোমাকে কি করা হবে? টাকাটা দেওয়া হবে। নিকটবর্তী কারণের নীতি, এই নামে কোনো নীতি নাই, বানাই দিছে। ওকে, নেক্সট। নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল? নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল? দেখো, এখানে অনেকগুলো দলিল আছে।
বাণিজ্যিক পত্র আছে, ট্রেজারি বিল আছে, প্রত্যয়পত্র আছে, এগুলো সব কোম্পানি নিজের জন্য কি করে ইউজ করে। আর এইটা ইউজ করে কখন, এইটা ইউজ করে যে আমি একজনকে মুখে মুখে বললাম যে আমি তোমাকে যাও সামনের মাসে 10,000 টাকা দিব, মুখে মুখে বললাম, ঠিক আছে, আমি অঙ্গীকার করলাম, কিন্তু কোনো কাগজে ডকুমেন্ট নাই। এটা যখন কাগজে লেখা ফেলবো তখনই হয়ে যাবে কি অঙ্গীকার পত্র। এটা কি করা যায়, এটা চাইলে হস্তান্তর করা যায়। তাহলে হস্তান্তরযোগ্য দলিল কোনটা, অঙ্গীকার পত্র। নেক্সট বলছে নিচের কোনটি ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা নয়। সহজ কার্য সম্পাদন, এগুলা এগুলা এতটা ইম্পর্টেন্ট না। পাসওয়ার্ড সুরক্ষিত রাখা, এটা তো কোনো সুবিধা না, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার। আমি পাসওয়ার্ড না রাখতে পারলে বিকাশের নাহিদের মতো কি হয়ে যাবে, আমার টাকা উধাও হয়ে যাবে। নেক্সট বলছে নিচের কোনটি দীর্ঘমেয়াদী ঋণ। নিচের কোনটি দীর্ঘমেয়াদী ঋণ। আমার খুব কষ্ট লাগতেছে, আমি কারো কমেন্টটা দেখতে পারতেছি না। এটা আমার একটা আক্ষেপ থাকবে আজকের ক্লাসে, কারণ আমি ইন্টারাকশন না করতে পারলে আমার ভালো লাগে না ক্লাস নিতে, মনে হয় যে ভূতের সাথে ক্লাস নিতেছি। ঠিক আছে, ওকে। এটাতে বলছে কি নিচের কোনটি দীর্ঘমেয়াদী ঋণ। ক্যাশ ক্রেডিট দীর্ঘমেয়াদী না স্বল্পমেয়াদী। জমাতিরিক্ত উত্তোলন স্বল্পমেয়াদী। এই জমাতিরিক্ত উত্তোলন আবার কোন ব্যাংক হিসেবে পাওয়া যায়, চলতি হিসাবে পাওয়া যায়। ব্যাংক হিসাব আবার কয় ধরনের, ব্যাংক হিসাব হচ্ছে 3 ধরনের, চলতি হিসাব, স্থায়ী হিসাব, আর একটা কি, একটা হচ্ছে আমার সঞ্চয়ী হিসাব। তাহলে এই 3টা ব্যাংক হিসাবের কোন হিসাবে আমার জমাতিরিক্ত উত্তোলন করা যায়, চলতি হিসাবে জমাতিরিক্ত উত্তোলন করা যায়। এটা কেন পড়াইলাম, এমন টাইপের কোশ্চেন যদি সামনে থাকে আমি আর এটাতে সময় দিব না। গৃহঋণ, আন্তঃব্যাংক ঋণ। আন্তঃব্যাংক ঋণ জিনিসটা কি, এটা একটু বুঝাই দিই, এটা পরীক্ষাতে অনেক জিনিস ইম্পর্টেন্ট। আর আন্তঃব্যাংক ঋণের সাথে একটা টার্ম জড়িত, সেটাকে বলা হয় রেপো রেট। মনে রাখবা, রেপো রেট। ধরো দুইটা ব্যাংক আছে, এ আর বি। এখন এ ব্যাংকের কাছে আছে আমার 700 মিলিয়ন টাকা, বি ব্যাংকের কাছে ধরো আছে 500 মিলিয়ন টাকা, কিন্তু বি ব্যাংকের আর্জেন্ট আরো 50 মিলিয়ন টাকা দরকার। কয় দিনের জন্য, 7 দিনের কম সময়ের জন্য। 7 দিনের কম সময়ের জন্য, এই যে আরেকটা এমসিকিউ। তার মানে আন্তঃব্যাংক ঋণ সর্বোচ্চ কত দিন, সর্বোচ্চ 7 দিন। ঠিক আছে, এখন এই 7 দিনের জন্য আমি এর কাছ থেকে 50 মিলিয়ন টাকা কি নিলাম, আমি ঋণ নিলাম। আমি ঋণটা কার থেকে নিছি, এক ব্যাংকের থেকে আরেক ব্যাংক কি করছে, ঋণটা নিছে। এটাকেই বলা হয় আন্তঃব্যাংকিং ঋণ বা আন্তঃব্যাংক ঋণ। এখন এই যে এ ব্যাংক বি ব্যাংকে 50 মিলিয়ন টাকা যে হচ্ছে ঋণ দিছে, এখন তো সে একটা সুদের হার ধরবে, সে সুদের হার ধরলো 6%। এই 6% সুদের হারটার নামই হচ্ছে আমার রিপো রেট। ক্লিয়ার, একটা জিনিস শেষ। তাহলে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হবে গৃহঋণ বা হোম লোন, দীর্ঘমেয়াদী ঋণ। কিন্তু এই প্রশ্নের ভিতরে এই আন্তঃব্যাংক ঋণ যেটা ঘ নাম্বার, এই অপশনটা বেশি ইম্পর্টেন্ট, এইটার কনসেপ্টটা মাথায় রাখার চেষ্টা করবা। ওকে, জিরো কুপন বন্ড বিক্রয় হয় কিভাবে। আমরা এটা খতে অ্যান্সার করতে করতে পাগল হয়ে গেছি। জিরো কুপন বন্ড বিক্রয় হয় হচ্ছে অবহারে, বিক্রয় হয় হচ্ছে অবহারে, এবং মেয়াদ পূর্তিতে অভিহিত মূল্যে আবার কি করে নেওয়া হয়, ক্রয় করে নেওয়া হয়। নিচের কোন দুই প্রকারের আয় শেয়ার হোল্ডারগণ তাদের বিনিয়োগের উপর পেয়ে থাকে। শেয়ার হোল্ডারগণ লভ্যাংশ পায়, আমরা জানি। আরেকটা জিনিস কি পায়, মাঝে মাঝে যদি মূলধন বিক্রির ফলে মূলধনী লাভ হয়, তখন মূলধনী লাভও পায়। তাহলে এটা মনে রাখবা। তার মানে একটা কোম্পানির শেয়ার হোল্ডার এই দুই ভাবে কোম্পানি থেকে আয় করে, লভ্যাংশ পায় এবং মূলধনী লাভ পায়, লভ্যাংশ পায় এবং মূলধনী লাভ পায়। নিচের কোন ক্ষেত্রে স্বল্পমেয়াদী অর্থায়নের দরকার হয়, কোন ক্ষেত্রে। দেখো স্বল্পমেয়াদী অর্থায়ন সবসময় অপারেটিং এর সাথে রিলেটেড। তাহলে এখানে মেশিন ক্রয় অপারেটিং না, এটা হচ্ছে আমার মানে ফিক্সড অ্যাসেট পারচেজ। আসবাবপত্র ক্রয় আমার স্থায়ী সম্পদ মানে ক্রয়। তারপরে দালান কোঠা নির্মাণ ও স্থায়ী সম্পদ। তাহলে কাঁচামাল ক্রয়টা কি, আমার চলতি সম্পদ বা আমার অপারেটিং কস্ট। আমার কোম্পানি চালাইতে গেলে কাঁচামাল ক্রয় করতেই হবে, নয়তো আমি প্রোডাকশন করতে পারবো না। তাহলে স্বল্পমেয়াদী অর্থায়নের দরকার হয় কি, কাঁচামাল ক্রয়। এটা হচ্ছে আমার অ্যান্সার। বলছে নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত পদ্ধতির অন্তর্ভুক্ত নয়। ওকে, ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি হচ্ছে কয়টা, ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি হচ্ছে 2টা। একটা হচ্ছে নিট বা পরিমাণগত, নিট বা পরিমাণগত। আরেকটার নাম জানি কি, সাধারণ বা সংখ্যাত্মক, খুব সম্ভবত।
একটা নাম মেবি সাধারণ বা সংখ্যাত্মক। আচ্ছা, সাধারণটাই লিখে রাখি, ভুল পরে লাভ নেই। সাধারণ অথবা সংখ্যাত্মক, খুব সম্ভবত, খেয়াল আসতেছে না। তাহলে এই ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত পদ্ধতির অন্তর্ভুক্ত নয় কোনটা? দেখো, এই তিনটাই আমার সাধারণ, আর ঋণের বরাদ্দকরণ নীতিটাই আমার কি, আমার হচ্ছে পরিমাণগত বা নিট বা পরিমাণগত পদ্ধতির অন্তর্ভুক্ত নয়। ওরে, আমি কি পড়াইতেছি, সরি। ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত পদ্ধতির অন্তর্ভুক্ত নয় ব্যাংকের বরাদ্দকরণ নীতি। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। নামটা আমার মনে আসতেছে না, একটু পরে মনে পড়লে আমি আবার 25 নাম্বারের অ্যান্সার মানে প্রশ্নটা টাই নাই না মনে করাই দিব, তোমরা একটু মাথায় রাখো। পরিমাণগত পদ্ধতি হচ্ছে কি, পরিমাণগত পদ্ধতি হচ্ছে এই তিনটা, ঠিক আছে। আর ওইটা আরেকটা যেটা, ওইটার নামই মনে হয় সংখ্যাত্মক বা কিছু একটা। তাহলে ঋণের বরাদ্দকরণ নীতি, আরো কিছু নাম আছে। ঋণের বরাদ্দকরণ নীতি আছে, তারপরে হচ্ছে আমার কি আছে, আমার হচ্ছে গ্রাহক ঋণ আছে, সরি গ্রাহক ঋণ, অথবা এর আরেকটা নাম আছে ভোক্তা ঋণ। গ্রাহক ঋণ, আরেকটা নাম আছে কি আমার ভোক্তা ঋণ। আরেকটা নাম আছে, আরেকটা নাম কি আমার, আমার আরেকটা নাম হচ্ছে, সরি, আমার আরেকটা নাম হচ্ছে জামানতি ঋণের প্রান্তিক হার। তো এই যে আরো দুইটা, এই দুইটা হচ্ছে ঋণের বরাদ্দকরণ নীতি বা সংখ্যাত্মক যেটা ওইটার আন্ডারে, ঠিক আছে। তাহলে পরিমাণগত, নিট বা পরিমাণগত কয়টা, তিনটা, ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি। নেক্সট বলছে, নিচের কোন পদ্ধতির ক্ষেত্রে বিনিয়োগের জন্য একটি প্রকল্প গ্রহণ করতে হলে প্রকল্পের আয়ের হার মূলধন ব্যয় অপেক্ষা বেশি হতে হবে? প্রকল্পের আয়ের হার মূলধন ব্যয় অপেক্ষা কি হতে হবে, বেশি হতে হবে। দেখো, এটাকে বলা হয় কি, আইআরআর। এটা আমরা এই কোশ্চেনটাই, সেম কোশ্চেনটাই পড়ছিলাম। কোনটা, এই যে এইটা বুঝাইছিলাম যে আইআরআর ইজ গ্রেটার দেন কে, এইটাই কোশ্চেনটা। দেখো বলছে কি, কোন পদ্ধতি বিনিয়োগের জন্য প্রকল্পের আয়ের হার, এই যে প্রকল্পের আয়ের হারটাই হচ্ছে আইআরআর, আর এই যে মূলধন ব্যয় এটাই হচ্ছে কে, অপেক্ষা বেশি হতে হবে। তার মানে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে উপার্জনের অভ্যন্তরীণ হার, ঠিক আছে। উপার্জনের অভ্যন্তরীণ হার বা আইআরআর কেই মিন করতেছে। ওই আগের কোশ্চেনের সাথে রিলেটেড কোশ্চেন, আগের ওই কোশ্চেনটাও একটা হচ্ছে একটা ইয়ারে আসছে একটা টাইমে, এটাও আরেকটা টাইমে আসছে, ঠিক আছে। ওকে, তার মানে এক টাইপের কোশ্চেন ঘুরে ঘুরে আসে। কোন ধরনের ঝুঁকি বৈচিত্র্যায়নের মাধ্যমে কমানো যায়? বৈচিত্র্যায়নের বাংলা কি? বৈচিত্র্যায়নের বাংলা হচ্ছে, মেইন বাংলা হচ্ছে পত্রকোষ, আরেকটা সমার্থক শব্দ পত্রকোষ। আর এর ইংলিশ কি, এই দুইটার ইংলিশ কি, এই দুইটার ইংলিশই হচ্ছে আমার পোর্টফোলিও। তার মানে এই যে এই নামটা মনে রাখবা, পত্রকোষ। তার মানে বৈচিত্র্যায়ন বা পত্রকোষ দুইটা একই। যদি বলতো কোন ধরনের ঝুঁকি পত্রকোষের মাধ্যমে কমানো যায়, কোন ধরনের ঝুঁকি বৈচিত্র্যের মাধ্যমে কমানো যায়, কোন ধরনের ঝুঁকি পোর্টফোলিওর মাধ্যমে কমানো যায়, তিনটা শব্দ একই জিনিসকে কি করে, মিন করে। তাহলে আমার উত্তর হবে কি, উত্তর হবে আমার কোম্পানি ঝুঁকি। আমরা আগে একটু পড়ে আসছি। নেক্সট, কোন হস্তান্তরযোগ্য দলিল একই পক্ষের নিকট দুইবার উপস্থাপন করতে হয় শুধুমাত্র বিনিময় বিল? একবার করতে হয় কি, স্বীকৃতি প্রদানের জন্য। 2 নাম্বার বার উপস্থাপন করতে হয় অর্থ আদায়ের জন্য। তার মানে কি, হস্তান্তরযোগ্য দলিল একই পক্ষের নিকট দুইবার উপস্থাপন করতে হয়। একবার উপস্থাপন করতে হয় স্বীকৃতি নেওয়ার জন্য, আর একবার উপস্থাপন করতে হয় অর্থ আদায়ের জন্য। কোনটা, বিনিময় বিল। ওকে, নেক্সট, কোনটি বিমাযোগ্য বিশুদ্ধ ঝুঁকির উদাহরণ? চুরি। একমাত্র চুরি করলেই সেটা আমার ক্ষতি হবে সরাসরি। শেয়ার বাজারে ক্ষতি, এটা আমি আমার কারণে ধরা খাইছি। অতিমারি কি, আমি জানি না। আচ্ছা, রাজনৈতিক অস্থিরতা কি, এটা হচ্ছে আমার হচ্ছে অপরিহারযোগ্য ঝুঁকি, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। চুরির হইলেই শুধুমাত্র এটাকে কি বলা হয়, বিশুদ্ধ ঝুঁকি বলা হয়। ওকে, নৌ বিমায় জাহাজ ভাড়া পণ্য পৌঁছানোর পর পরিশোধ করা হলে জাহাজ ভাড়ায় কার বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান? ওকে, আমরা অনেক সময় একটা নাম শুনছি, চিটাগাঙে যারা আছে, শিপিং কোম্পানি। শিপিং কোম্পানির কাজ কি? শিপিং কোম্পানির কাজ হচ্ছে তোমার প্রোডাক্টটা এক দেশ থেকে মানে হচ্ছে জাহাজের সাহায্যে আরেক দেশে কি করা, পাঠানো। এখন এই দায়িত্বটা কে নিয়ে নেয়? শিপিং কোম্পানি নিয়ে নেয়। এখন ধরো তুমি 100টা বাইক কি করবা, এখান থেকে আফগানিস্তান পাঠাবা, ও সরি আফগানিস্তানে তো সমুদ্র বন্দর নাই, এখান থেকে ধরো তুমি নেদারল্যান্ড পাঠাবা।
এখন নেদারল্যান্ড পাঠাইতে গেলে জাহাজ দিয়ে যখন 100টা বাইক যাবে, যা বাইকটা তুমি একটা শিপিং কোম্পানির আন্ডারে দিয়ে দিছো যে ভাই এই যে 100টা বাইক আমি আপনাকে দিলাম, এইটা আপনি এখন পৌঁছাই দিবেন, কোনো কিছু হলে দায়ভার আপনার। তাহলে এই 100টা বাইকের জন্য বীমা কে করবে? যে পাঠাইতেছে সে করবে নাকি শিপিং কোম্পানি করবে? দায়ভার কার? শিপিং কোম্পানির। তাহলে অ্যান্সার হবে আমার কি? অ্যান্সার হবে আমার শিপিং কোম্পানি। তাহলে এই জাহাজ ভাড়ায় কার বীমাযোগ্য স্বার্থ বিদ্যমান? আমার শিপিং কোম্পানির বীমাযোগ্য স্বার্থ কি বিদ্যমান। এক্সাম্পল দিয়ে বুঝেছি, আশা করি বুঝছো। ওকে, মুখস্থ করার দরকার নাই। 31 বলছে কি, নৌ বিমায় ক্ষতির পরিমাণ ও বীমা দাবি আদায় নিচের কোন ক্ষেত্রে সহজ? বলছে সমুদ্রে পণ্য নিক্ষেপণ। এখন সমুদ্রে ধরো তুমি সাপোজ ধরে নাও তুমি একটা বীমা কোম্পানি, এখন আমি তোমার কোম্পানিতে বীমা করছি, এখন আমি তোমাকে বলছি ধরো হচ্ছে আমি 10,000 আইফোন নিয়ে আসতেছি আমেরিকা থেকে, জাহাজের মাঝখানে হঠাৎ করে জ্বর উঠছে, এখন 10,000 আইফোনের ওজনে 1 লাখ আইফোন ওজনে হচ্ছে এটা ডুবে যাবে, আমার 50,000 আইফোন পানিতে ফালাই দিতে হবে। এখন আমি 50,000 ফালাইছি নাকি 10,000 ফালাইছি এটা তুমি প্রমাণ পাবা কিভাবে? তাহলে সমুদ্রে পণ্য নিক্ষেপণ এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা বাদ। বলছে সাধারণ আংশিক ক্ষতি, এটাও বাদ। বিশেষ আংশিক ক্ষতি, এটাও বাদ। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। তার মানে যতটুকু উদ্ধার করা গেছে ওইটা দিয়ে বোঝা যাবে যে এতটুকু ক্ষতি হয়েছে, তখনই আমার বীমা দাবি আদায় করা কি হবে? আমার বীমা দাবি আদায় করা সহজ হবে। আশা করি বোঝা গেছে। নেক্সট, নিচের কোনটি চলতি মূলধনের উপাদান? চলতি মূলধন, মজুত পণ্য চলতি মূলধনের উপাদান। কেন? কারণ চলতি মূলধনের ভিতরে দুইটা জিনিস থাকে, চলতি সম্পদ থাকে, চলতি দায় থাকে। তাহলে এখানে চলতি সম্পদ একটাই আছে, সেটার নাম কি? আমার মজুত পণ্য। তাহলে এটাই হচ্ছে কি? আমার চলতি মূলধনের উপাদান। বাজার নির্ধারিত সুদের হার ও বন্ডের মূল্যের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? এই যে এই কোশ্চেনটাই কিন্তু পড়াইছিলাম ছক আকারে একদম শুরুর দিকে, 3 নাম্বার না 4 নাম্বারটা, যেখানে আমি হচ্ছে কি সুদের হার, কুপন রেট, বাজার মূল্য এটা দিয়ে বুঝেছিলাম। তাহলে ওই কনসেপ্টটা একটু মনে করে এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। যদি আমি কমেন্ট দেখতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না, ঠিক আছে, তাহলে হচ্ছে এটার অ্যান্সার দেওয়ার একটু ভাবো, এটার অ্যান্সারটা কি হইতে পারে, তারপরে আমি বলি। আর 10 সেকেন্ড আমি একটু রেস্ট নেই, ভাবো। ওইটা আর এটা সেম, একটু ভাবো অ্যান্সারটা কি হইতে পারে। ভেবেছো? ওকে, ভাবার সময় শেষ। এখন দেখি এটার অ্যান্সারটা কি হয়। ওকে, দেখো আমি বলছিলাম কি বন্ডের মূল্যের মধ্যে কোন সম্পর্ক বিদ্যমান? এখন একটা বাড়লে আরেকটা কমে, একটা কমলে আরেকটা কি হয়ে যায়? বেড়ে যায়। তার মানে একটা বাড়লে আরেকটা বাড়ে না। যখন ছিল 10 কুপন রেট, আরেকটা ছিল 11, তখন দাম কি হয়ে গেছে? দাম কমে গেছিল। যখন কুপন রেট ছিল 10, বাজার সুদের হার ছিল 9%, তখন দাম কি গেছিল? বাইরে গেছিল। তার মানে একটা কমলে আরেকটা বাড়ে। তাহলে আমার অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে আমার ঋণাত্মক সম্পর্ক। অ্যান্সার হবে কি? ঋণাত্মক সম্পর্ক। দেখছো ওইটার সাথে রিলেটেড, সেম মানে সেম টপিকের কোশ্চেন। ওকে, বলছে আধুনিক অগ্নিবিমার জনককে? মুখস্থ করে ফেলো, নিকোলাস বারবন। শেষ। নিকোলাস বারবনকে আধুনিক অগ্নিবিমার জনককে? নিকোলাস বারবন। আধুনিক অগ্নিবিমার জনককে? নিকোলাস বারবন। শেষ। নেক্সট, বলছে নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়? আচ্ছা একটু পড়ি এটা। বলছে মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন কেন্দ্রীয় ব্যাংক মানে আমাদের বিবি বাংলাদেশ ব্যাংকের কাজ। মুদ্রানীতি প্রণয়ন করো বাংলাদেশ ব্যাংকের কাজ, বাস্তবায়ন করো বাংলাদেশ ব্যাংকের কাজ। বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, এটাও বাংলাদেশ ব্যাংকের কাজ, আর্থিক কাজ। সরকারি বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণ ও ব্যবস্থাপনা, এটাও হচ্ছে আমার কি কাজ? কেন্দ্রীয় ব্যাংকের কাজ। তাহলে তিনটে যখন কেন্দ্রীয় ব্যাংকের কাজ হয়েছে, তাহলে এটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ না, এটাই অ্যান্সার। আমার আর পড়ার দরকার নাই। তাও পড়ি, তালিকাভুক্ত কোম্পানির নিয়ন্ত্রণ ও তদারকি, তাহলে এটা কে করে? এটা করে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ, নট সিকিউরিটি। এটা যদি এব্রিভিয়েশনে আসে মনে রাখবা, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, শুধু সিকিউরিটি না, সিকিউরিটিজ। ওকে, এটা মনে রাখবা, এখানে ভুল হয়। নেক্সট, বলছে নিচের আর্থিক সম্পদসমূহের মধ্যে কোনটি কম ঝুঁকি থেকে অধিক ঝুঁকির ক্রমধারার তালিকা? ওমা, বলছে কম ঝুঁকি থেকে অধিক ঝুঁকি। একটা কোম্পানিতে সবচেয়ে কম ঝুঁকিতে থাকে কে? বন্ড হোল্ডার। এরপরে থাকে অগ্রাধিকার শেয়ার হোল্ডার।
সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে সাধারণ শেয়ার হোল্ডার। দেখো এটা কোথায় আছে, বন্ড, অগ্রাধিকার, সাধারণ শেয়ার, বন্ড, বন্ড, অগ্রাধিকার, সাধারণ শেয়ার। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। সবচেয়ে কম ঝুঁকিতে থাকে বন্ড, এরপরে থাকে অগ্রাধিকার, সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে আমার সাধারণ শেয়ার হোল্ডাররা। নেক্সট, কোন ধরনের চেক হস্তান্তরে অনুমোদনের প্রয়োজন নেই? বাহক চেক। বাহক চেক, এই বাহক চেকের ভিতরে কি লেখা থাকে? অর বিআরআর, সেলফ অর বিআরআর, মানে যে এই চেকটা নিয়ে যেতেছে তাকেই টাকাটা কি করে দাও, দিয়ে দাও। তাহলে এটাতে অনুমোদনের কি নেই, প্রয়োজন নেই। যখন, আরেকটা এমসিকিউ শিখে দিই, যখন অনুমোদন দেয়া হয়, অনুমোদন দেয়া হলে তাকে বলে কি, পৃষ্ঠাঙ্কন। অনুমোদন দেয়া হলে তাকে কি বলে, তাকে বলা হয় হচ্ছে পৃষ্ঠাঙ্কন। তাহলে পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে অনুমোদন দেয়া হয়। চেকের একটা, এই যে একটা চেক, এই যে একটা চেক, এটা হচ্ছে চেকের ফ্রন্ট সাইড, এটা হচ্ছে চেকের ব্যাক সাইড। তাহলে চেকের ব্যাক সাইডে যখন স্বাক্ষর করে দেওয়া হয়, ওই স্বাক্ষরটাকেই বলা হয় পৃষ্ঠাঙ্কন, আর এই স্বাক্ষরের মাধ্যমেই অনুমোদন দেয়া হয়। তাহলে যদি চেকে অনুমোদন দিতে যায়, তাহলে চেকের কোন পাশে স্বাক্ষর করতে হয়? চেকের পেছনের পাশে স্বাক্ষর করতে হয়, বা পিছনের বিপরীত যে পৃষ্ঠা, সেই পৃষ্ঠায় স্বাক্ষর করতে হয়। আবার এই স্বাক্ষরের নাম কি? এই স্বাক্ষরকে বলা হয় কি, পৃষ্ঠাঙ্কন। ওকে, নেক্সট কোশ্চেন। নিচের কোনটি ব্যবসায়ের অভ্যন্তরীণ মূলধন নয়? ওকে, দেখো এখানে প্রদেয় কর, এটা কোম্পানির অভ্যন্তরীণ, বকেয়া দায় কোম্পানির অভ্যন্তরীণ জিনিসপত্র, সংরক্ষিত মুনাফা কোম্পানির অভ্যন্তরীণ। তাহলে আমার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে অগ্রাধিকার শেয়ার, কারণ এটা অভ্যন্তরীণ না। বাইরের একজন থার্ড পার্টি এসে আমার কোম্পানিতে অগ্রাধিকার শেয়ার ক্রয় করে আমার কোম্পানিতে ইনভেস্ট করে। তাহলে এটাই হচ্ছে অভ্যন্তরীণ মূলধন নয়, বাকিগুলো অভ্যন্তরীণ মূলধন। তাহলে অগ্রাধিকার শেয়ারের জায়গায় যদি থাকতো কি, অগ্রাধিকার শেয়ারের জায়গায় যদি থাকতো বন্ড, এটাই অ্যান্সার হইতো। অগ্রাধিকার শেয়ারের জায়গায় যদি থাকতো ডিবেঞ্চার, এটাই অ্যান্সার হইতো। অগ্রাধিকার শেয়ারের জায়গায় যদি থাকতো সাধারণ শেয়ার, এটাও কি হইতো, আমার অ্যান্সার হইতো। তার মানে এই চারটাই কি, থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ এসে আমার কোম্পানিতে কি করে, ইনভেস্ট করে। ওকে, শেষ। 39, নিচের উৎসসমূহের মধ্যে কোনটির অর্থায়নের খরচ সর্বনিম্ন হবে? বন্ডের খরচ সর্বনিম্ন। কেন বন্ডের খরচ সর্বনিম্ন? যদি বলা হয় বন্ডের খরচ সর্বনিম্ন কেন, তখন কি লিখবা? লিখবা যে কর বহির্ভূত ব্যয়। তার মানে বন্ডের উপরে, বন্ডের সুদের উপরে কর প্রদান করতে হয় না। নিট লাভ থেকে বন্ডের সুদ বাদ দেওয়ার পর তারপরে যেই টাকা থাকে সেটার উপরে আমি কর দেই, তার মানে এটা কর বহির্ভূত ব্যয়। এই কারণে বন্ডের হচ্ছে কি, খরচ সর্বনিম্ন, বন্ড ইস্যু করার খরচ সর্বনিম্ন। নিচের কোনটি জীবন বীমার ক্ষেত্রে প্রযোজ্য? ওকে, ও প্রযোজ্য নয়, সরি, এই যে এগুলো একটু খেয়াল করবা, এই নয়গুলা চোখের ভিতরে পড়ে না এক্সাম হলে। তাহলে নিচের কোনটি জীবন বীমার ক্ষেত্রে প্রযোজ্য নয়? এই যে ক্ষতিপূরণের চুক্তি, ক্ষতিপূরণের চুক্তি জীবন বীমার ক্ষেত্রে কি না, প্রযোজ্য না। তাহলে জীবন বীমার ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনটি? ক্ষতিপূরণের চুক্তির বদলে কিসের চুক্তি হয়? নিশ্চয়তার চুক্তি। নিশ্চয়তার চুক্তি। তাহলে আমার জীবন বীমা কি? জীবন বীমা হচ্ছে আমার নিশ্চয়তার চুক্তি। কিসের নিশ্চয়তা? যদি তুমি মারা যাও তোমাকে আমি টাকা দিব, এই নিশ্চয়তা দেয়, কোনো ক্ষতিপূরণের চুক্তি না। কেন? কারণ জীবনকে অর্থের মূল্য দ্বারা পরিমাপ করা যায় না। ওকে, তারপরে বলছে কি, তারপরে বলছে বিনিময় বিলের প্রস্তুতকারী কে? বিনিময় বিলের প্রস্তুতকারী কে? আদেষ্টা। বিনিময় বিলের প্রস্তুতকারী কে? আদেষ্টা। ক্লিয়ার? মুখস্থ করে ফেলবা। ওকে, নেক্সট চলে গেলাম। ওকে, নৌবিমা সর্বপ্রথম চালু হয় কোন দেশে? ইতালি। ইতালি, ইতালি। শেষ। নৌবিমা সর্বপ্রথম চালু হয় কোন দেশে? সর্বপ্রথম চালু হয় ইতালিতে। মূলধন বাজেটিং এর পদ্ধতি সমূহের মধ্যে নিচের কোনটিতে প্রকল্পের অর্থের সময় মূল্য ও নগদ প্রবাহের বিষয়টি বিবেচনা করা হয় না? তার মানে কি বিবেচনা করা হয় না? মূলধন বাজেটিং এর পদ্ধতি। মূলধন বাজেটিং এর পদ্ধতি কয়টা? চারটা। একটা হচ্ছে কি, ভুলে গেলাম তো, একটা হচ্ছে কি গড় আয়ের হার, ARR।
তারপরে কি একটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড, একটা হচ্ছে এনপিভি আর একটা হচ্ছে আইআরআর। তাহলে কোনটার ভিতরে অর্থের সময় মূল্য এবং নগদ প্রবাহের বিষয়টি কি করা হয় না, বিবেচনা করা হয় না? উত্তর হবে গড় মুনাফার হার। এই গড় মুনাফার হারে কি করা হয় না, আমার অর্থের সময় মূল্য ও নগদ প্রবাহের বিষয়টি বিবেচনা করা হয় না। আরো একটা জিনিস বিবেচনা করা হয় না, সেটার নাম হচ্ছে ঝুঁকি। ঝুঁকিও কি করা হয় না, ঝুঁকিও বিবেচনা করা হয় না। আচ্ছা, 43 শেষ। নিচের কোনটি সম্পদ সর্বাধিকরণের নির্দেশক? নিচের কোনটি সম্পদ সর্বাধিকরণের নির্দেশক? এই কোশ্চেনটাই আমরা আগেও পড়ে আসছি, সেম টাইপের কোশ্চেন। সম্পদ সর্বাধিকরণ নির্দেশক কি, কোনটা বলো তো দেখি? শেয়ারের ভবিষ্যৎ মূল্য, শেয়ারের অন্তর্নিহিত মূল্য, শেয়ারের নিট সম্পদ মূল্য, শেয়ারের বর্তমান বাজার মূল্য। কোনটা একটু বলো তো দেখি? এটা একটু আগেই পড়াইছি যে শেয়ার হোল্ডারদের সম্পদ কিসের উপরে নির্ধারণ করা হয়। ওইটার ভিতরে অ্যান্সার কি ছিল? ঘ নাম্বারটা অ্যান্সার ছিল, ঠিক কিনা? 10 ইন্টু কত ছিল? আস্তে আস্তে মানুষ কমতেছে, বুঝলাম না। যারা ক্লাসটা করতেছে নাকি মিস যে করবে? ওকে, তাহলে এটাতে অ্যান্সার কি হবে? এটাতে অ্যান্সার হবে বর্তমান বাজার মূল্য। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ঘ, শেয়ারের বর্তমান বাজার মূল্য। ওকে। আর্থিক ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিচের কোন বিষয়কে বিবেচনা করা হয় না? তার মানে একজন আর্থিক ব্যবস্থাপক যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চায়, কোন জিনিসটা বিবেচনা করা হয় না? দেখো, নিট নগদ প্রবাহ, অর্থের সময় মূল্য, ঝুঁকি, বার্ষিক নিট আয়। নিট নগদ প্রবাহ বিবেচনা করা হয়, অর্থের সময় মূল্য বিবেচনা করা হয়, আগের দুইটা প্রশ্ন আগে আরেকটা জিনিস লিখে দিয়েছিলাম, ঝুঁকিও বিবেচনা করা হয়। তাহলে বিবেচনা করা হয় না কোনটা? বিবেচনা করা হয় না কোনটা? বার্ষিক নিট আয়। এটা হচ্ছে আমার অ্যান্সার, বিবেচনা করা হয় না বার্ষিক নিট আয়। নেক্সট, নিচের কোনটি অর্থায়নের নীতি নয়? নিচের কোনটি অর্থায়নের নীতি নয়? তারল্যের নীতি, অর্থের সময়মূল্য নীতি, ক্ষতিপূরণের নীতি, বৈচিত্র্য নীতি। এই যে ক্ষতিপূরণের নীতি, এটা অর্থায়নের নীতি নয়। এটা কিসের নীতি? বীমার নীতি। কিসের নীতি? বীমার নীতি, অর্থায়নের নীতি নয়। ওকে, নেক্সট। নিচের কোন কারণে ব্যবসায় আর্থিক ঝুঁকির উদ্ভব হয়? ব্যবসাতে আর্থিক ঝুঁকি, আর্থিক ঝুঁকি কিসের সাথে সম্পর্কিত? ঋণ গ্রহণ এবং ঋণ প্রদান। তাহলে বলছে কি, ঋণ মূলধন বৃদ্ধি। এই যে ঋণ পাওয়া গেছে, ঋণ মূলধন বৃদ্ধি, তাহলে এটার জন্য কি হয়? আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। আশা করি বুঝতেছো তোমরা একটু একটু করে, ঠিক আছে? আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। নেক্সট বলছে, নিচের উৎসসমূহের মধ্যে কোনটির অর্থায়নের খরচ সর্বাধিক? সবচেয়ে কম খরচ বন্ডের, সবচেয়ে কম ঝুঁকিও বন্ডে, সবচেয়ে বেশি ঝুঁকি সাধারণ শেয়ারে, সবচেয়ে বেশি খরচও হয় সাধারণ শেয়ারে। ওকে, নেক্সট। নিচের কোনটি অভ্যন্তরীণ অর্থায়নের উৎস? ভাইয়া 50 এমসিকিউ পরে 10 মিনিটের জন্য একটা ব্রেক নিব প্লিজ, আমি গাইমে যেতেছি, গলা শুকিয়ে গেছে, ঠিক আছে? নিচের কোনটি অভ্যন্তরীণ অর্থায়নের উৎস? বলছে কি, অভ্যন্তরীণ অর্থায়ন। অভ্যন্তরীণ অর্থায়ন আমরা এটা অ্যাকাউন্টিং এ পড়ছি, সংরক্ষিত মুনাফা হচ্ছে অভ্যন্তরীণ অর্থায়নের উৎস। বলছে, যদি কর হ্রাস পায় ঋণের প্রকৃত খরচ। হ্যাঁ, যদি কর হ্রাস পায় ঋণের প্রকৃত খরচ কি পাবে? যদি কর হ্রাস পায় ঋণের প্রকৃত খরচ হচ্ছে বৃদ্ধি পাবে। কিভাবে? দেখো, এটা তো আচ্ছা, আমার ঋণের সুদ হচ্ছে 7%, ঋণের সুদ 7%, কর হচ্ছে আমার কি হচ্ছে? কর হ্রাস পায়, তাহলে কর হচ্ছে 40%, 7%ই ধরি। ওকে, আবার ঋণের ব্যয় 7%, আমার কর হার হয়ে গেছে এখন 30%। 7% টাকা বাদ দেওয়ার পর সুদের টাকা, এটা তো সুদ, তাহলে ঋণের সুদ বাদ দেওয়ার পর যেই টাকা থাকে ওই নিট লাভের উপরেই তো আমি কি করি? কর প্রদান করি। এখন 7% টাকা বাদ দেওয়ার পর ওই টাকার উপর আমি 40% ট্যাক্স সরকারকে দিছি। তাহলে ট্যাক্স যখন কি হবে? বেশি হয়ে যাবে, তখন আমি সুদের পরিমাণটা বা ঋণের প্রকৃত খরচ আমার কম হবে। কেন? কারণ ধরো 40 টাকার বিপরীতে 60 টাকা, আর 30 টাকার বিপরীতে 7 টাকা। এই যে 40 টাকার বিপরীতে 60 টাকা, তার মানে 60 টাকা এখানে কম, 40 টাকার তুলনায় 60 টাকা কম, 30 টাকার তুলনায় 60 টাকাটা কি? বেশি। তাহলে
এই যে আমার করটা যখন হ্রাস হয়ে গেল, আলটিমেটলি 7 7ই আছে, কিন্তু আগে ছিল 40 থেকে 7, এখন হয়ে গেছে 30-এর সাথে সমন্বয় হয়েছে 7। তাহলে 40-এর থেকে 7 যতটুকু, 30 থেকে 7 এর থেকে অবশ্যই কম। তার মানে আমার ঋণের ব্যয়টা কি হয়ে গেছে, বৃদ্ধি হয়ে গেছে। তাহলে উত্তর হবে কি, উত্তর হবে বৃদ্ধি পাবে। যদি কর হার হ্রাস পায়, ঋণের প্রকৃত খরচ বৃদ্ধি পাবে। আর যদি কর হার যদি কি পায়, কর হার যদি বৃদ্ধি পায়, তাহলে উত্তর হবে কি, ঋণের প্রকৃত খরচ হ্রাস পাবে। ঋণের প্রকৃত খরচ কি, হ্রাস পাবে। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল, এটা মনে রাখো। আর একটু পড়ো। আচ্ছা, নেক্সট একটু পড়াই ফেলি। একজন বিনিয়োগকারীকে কোন নীতিটি ঝুঁকি হ্রাসকরণে সাহায্য করতে পারে? একদম সহজ, বৈচিত্র্যের নীতি, অনেকবার পড়ছি। পোর্টফোলিও নীতি কি করে, ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে। নেক্সট, নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে বড় সম্পত্তি হিসেবে বিবেচিত হয়? ওকে, বাণিজ্যিক ব্যাংক চলে কিভাবে, বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কি? বা আমরা টাকা জমা রাখি, আমাদেরকে 5% সুদ দেয়, ওই টাকাটা রহিমকে কি করে, ঋণ দেয়, রহিমের থেকে 7% টাকা কি করে নেয়। এই যে 2% টাকার গ্যাপ, এটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয়ের মেইন উৎস। তাহলে বাণিজ্যিক ব্যয়ের মেইন সম্পদটা আসলে কি? উত্তর হবে কি, ঋণ ও অগ্রিম। এটাই বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে বড় সম্পত্তি হিসেবে কি করে, কাজ করে। নেক্সট, নিচের কোনটি মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহার করা যায়? মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহার করা যায় হচ্ছে পে অর্ডার। পে অর্ডার, আমরা যখন আইসিবি তে ভর্তিতে নিছি সিএ করার জন্য, তখন আমাদের কি করতে হয়েছে, আমাদের টাকাটা কিন্তু ক্যাশে নেয় নাই, আমাদের ব্যাংক থেকে পে অর্ডার করতে হয়েছে। ক্যাশের বিনিময়ে আমরা হচ্ছে পে অর্ডার দিয়ে তখন হচ্ছে আমরা রেজিস্ট্রেশনের টাকাটা দিছি। তাহলে মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহৃত হয় কি, ব্যবহৃত হয় হচ্ছে আমার পে অর্ডার। ওকে, ডেবিট এবং ক্রেডিট কার্ড সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য নয়? বলছে ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়ে এটিএম থেকে টাকা উত্তোলন করা যায়, সত্য। ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করা যায়, সত্য। ডেবিট এবং ক্রেডিট কার্ড প্লাস্টিক কার্ড, এটাও সত্য। তাহলে এটা হবে আমার অ্যান্সার, পড়ার দরকার নাই। তাহলে ডেবিট এবং ক্রেডিট কার্ডের হিসেবে টাকা থাকা প্রয়োজন, ডেবিট কার্ডে টাকা থাকা প্রয়োজন, ক্রেডিট কার্ডে টাকা থাকার প্রয়োজন নাই। ক্রেডিট কার্ড আমাকে কি সুবিধা দেয়? ক্রেডিট কার্ড হচ্ছে আমাকে ঋণ সুবিধা দেয়। ক্রেডিট কার্ড আমাকে ঋণ সুবিধা দেয়, মনে রাখো। যদি বলে নিচের কোন কোন কার্ড ঋণ সুবিধা দেয়, উত্তর হবে কি কার্ড, ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড আমাকে কি দেয়, ঋণ সুবিধা দেয়। ক্রেডিট কার্ড আমার টাকা নাই, তাও আমি কেনাকাটা করতে পারবো, ঋণ দিবে। কিন্তু ডেবিট কার্ডের টাকা শেষ, আমি আর কেনাকাটা করতে পারবো না। নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়? নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়? তাহলে বিনিময় বিল হস্তান্তর করা যায়, ডিমান্ড নোট, ব্যাংক ড্রাফট, প্রতিশ্রুতি পত্র। প্রতিশ্রুতি পত্র কি করা যায়, হস্তান্তরযোগ্য দলিল। বিনিময় বিল, উত্তর হবে কি, উত্তর হবে বিনিময় বিল। বিনিময় বিল কি করা যায় না, হস্তান্তর করা যায় না। 55টা শেষ, আমরা একটু 10 মিনিটের একটা ছোট্ট ব্রেক নেই, ঠিক আছে? আমরা একটা 10 মিনিটের ছোট্ট ব্রেক নেই, 10 মিনিট পরে আমরা আবার ক্লাসটা কি করব, শুরু করব, ঠিক আছে? তো এখন কয়টা বাজে, এখন বাজে 11টা 25, ঠিক 11টা 30-এ আমরা ক্লাস শুরু করবো। 5 মিনিটের ব্রেক, ওকে? 5 মিনিটের ব্রেক, 30-এ আবার আমরা ক্লাস শুরু করব। 56 নাম্বারটা তোমরা দেখতে থাকো, 5 মিনিটের ব্রেক, ওকে।
আসসালামু আলাইকুম। আবার আমরা ক্লাস শুরু করে ফেলি। ওকে, বলছে জেটিসন বলতে কি বোঝায়? সহজ। জেটিসন মানে কি? জেটিসন মানে হচ্ছে পণ্য নিক্ষেপ করা। পণ্য নিক্ষেপই কি? জেটিসন। ওকে ওকে, নেক্সটে যাই। নিচের কোনটি সবচেয়ে প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক? নিচের কোনটি সবচেয়ে প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক? রিক্স ব্যাংক হচ্ছে সবচাইতে প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক। মুখস্থ করে ফেলো। সবচাইতে প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক কোনটা? রিক্স ব্যাংক। ওকে, নেক্সট। দ্বৈত বিমার ধারণাটি প্রয়োগের ক্ষেত্রে প্রযোজ্য। কোন বিমার ক্ষেত্রে দ্বৈত বিমা ধারণাটি প্রয়োগ করা হয়? দ্বৈত বিমা কোনটা থেকে আসছে? দ্বৈত বিমা মেইনলি অগ্নি বিমা থেকে দ্বৈত বিমার আমার যে কনসেপ্টটা সেটা কি হয়েছে আমার আসছে। তাহলে অগ্নি বিমা থেকে দ্বৈত বিমার কনসেপ্টটা কি হয়েছে আমার আসছে। মাত্র 13টা কমেন্টটি পড়তে পারতাছি না। ম্যানেজমেন্টে কমেন্ট হয়েছিল 1000, একটা ইন্টারাকশন ছিল। নিচের কোন পদ্ধতির বিমায় বীমাগ্রহীতা ও বীমাকারী উভয়ই বীমা কোম্পানি? উত্তর হবে কি? পুনর্বীমা। পুনর্বীমাতে বীমা কোম্পানিও হচ্ছে বীমাকারী মানে বীমা প্রতিষ্ঠান, বীমা গ্রহীতা হচ্ছে কি? বীমা প্রতিষ্ঠান। একটা বীমা প্রতিষ্ঠান যদি টোটাল টাকার রিস্ক সে একা নিতে না পারে তখন আরেকটা বীমা কোম্পানির উপর সে তার বীমা করে ফেলে। ঠিক আছে, তাহলে ওইটা কি বলা হয়? পুনর্বীমা। যেখানে দুইজন ব্যক্তি হচ্ছে আমার বীমাকারী প্রতিষ্ঠান। ওকে, হ্যালো হ্যালো, এখন কি দেখা যাচ্ছে? এখন কি দেখা যাচ্ছে? একটু বলো। ওকে, আশা করি এখন দেখা যাচ্ছে। ওকে, বলছি একটি পে অর্ডারের মেয়াদ কত দিন? পে অর্ডারের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। বলছে নিচের কোনটি আর্থিক বিশ্লেষণের একটি কৌশল? আর্থিক বিশ্লেষণের কৌশল হচ্ছে আমার নগদ প্রবাহ বিশ্লেষণ। নগদ প্রবাহ বিশ্লেষণ কি? আমার আর্থিক বিশ্লেষণের একটা হচ্ছে কৌশল। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। বলছে যে ঝুঁকি ফার্ম কর্তৃক হ্রাস করা যায় তাকে বলা হয় কি? ফার্ম কর্তৃক যেটাকে হ্রাস করা যায় সেটাকে বলা হয় সিস্টেমেটিক ঝুঁকি অথবা বলা হয় কোম্পানি ঝুঁকি। ঠিক আছে, অথবা বলা হয় অপরিহারযোগ্য ঝুঁকি।
নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়? উরি ব্যাংক কি নয়? ও সরি, পল্লী সঞ্চয় ব্যাংক কি নয়? বাণিজ্যিক ব্যাংক নয়। পল্লী সঞ্চয় ব্যাংক কি নয়? আমার বাণিজ্যিক ব্যাংক নয়। ঠিক আছে, ওকে। ক্যামেরাটা অফ হয়ে গেছিল, ক্যামেরাটা ওভার হিট হয়ে গেছিল, সারা দিন আজকে চলছে এই কারণে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছি, নিচের কোনটি অর্থ ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়? অর্থ ব্যবস্থাপনার উদ্দেশ্য নয় কোনটা? অর্থ ব্যবস্থাপনার উদ্দেশ্য নয় কোনটা? ব্যয় হ্রাস করা। ব্যয় হ্রাস করা অর্থ ব্যবস্থাপনার উদ্দেশ্য না। মুনাফা সর্বাধিকরণ করা হচ্ছে উদ্দেশ্য, সম্পদ সর্বাধিকরণ উদ্দেশ্য, লভ্যাংশ সর্বাধিকরণ হচ্ছে উদ্দেশ্য। বাংলাদেশ ব্যাংক কত সালের অধ্যাদেশ বলে বীমাকে জাতীয়করণ করে? 1972 সালের অধ্যাদেশ বলে বীমাকে কি করছে? বীমাকে হচ্ছে জাতীয়করণ করছে। ঠিক আছে, বীমাকে জাতীয়করণ করছে 1972 সালে। নিচের কোন সিকিউরিটিতে ভোট দানের অধিকার রয়েছে? সাধারণ শেয়ারে। সাধারণ শেয়ারে ভোট দানের অধিকার রয়েছে, বাকি একটাতেও ভোট দানের অধিকার নেই। বুল মার্কেট বলতে কি বোঝায়? বুল মার্কেট হচ্ছে একটা ঊর্ধ্বগতি বাজার, এটা শেয়ার মার্কেট। এই যে যখন এইভাবে এইভাবে এমন এমন হইতে থাকে তখন এটাকে বলা হয় বুল। আবার যখন এই যে এমন 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 নিচের দিকে নামতে থাকে তখন এটাকে বলা হয় বিয়ারিশ মার্কেট। বিয়ারিশ মার্কেট। বিয়ারিশ মার্কেট হচ্ছে আমার পতনশীল বাজার। পতনশীল বাজার কি? পতনশীল বাজার হচ্ছে আমার বিয়ারিশ মার্কেট। আর ঊর্ধ্বমুখী বাজার হচ্ছে কি? আমার বুল মার্কেট। ক্লিয়ার? ওকে। তারপরে বলছে নিচের কোন সম্পত্তির তারল্য সবচেয়ে কম? অ্যাপার্টমেন্ট, এটার তারল্য সবচেয়ে কম। নগদের তারল্য আছে সবচেয়ে তরল। বন্ড চাইলে আমি বিক্রি করে দিতে পারবো, তরল। এফডিআর ব্যাংকে গেলেই ভাঙায় ফেলতে পারবো, তরল। অ্যাপার্টমেন্ট চাইলে আমি সহজে 3-4 কোটি টাকার অ্যাপার্টমেন্ট কারো কাছে সেল করতে পারবো না, তাহলে এটার তারল্য হচ্ছে সবচেয়ে কম। কোন বীমার ক্ষেত্রে ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য নয়? জীবন বীমার ক্ষেত্রে কি নয়? ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য নয়। ওকে। নিচের কোন জাতীয় প্রতিষ্ঠান আমানত গ্রহণ করে না? আমানত গ্রহণ করে না হচ্ছে উন্নয়ন ব্যাংক আমানত গ্রহণ করে না। ওকে। ব্রিজ লোন কি? ব্রিজ লোন কি? ব্রিজ লোন হচ্ছে অন্তর্বর্তীকালীন স্বল্পমেয়াদী ঋণ। অন্তর্বর্তীকালীন স্বল্পমেয়াদী ঋণকে বলা হয় কি লোন? অল্পমেয়াদী অন্তর্বর্তীকালীন স্বল্পমেয়াদী ঋণকে বলা হয় কি লোন? ব্রিজ লোন। ওকে, নেক্সট বলছে নিচের কোনটি ফার্মের নগদ আন্তঃপ্রবাহ? নিচের কোনটি ফার্মের নগদ আন্তঃপ্রবাহ? ওকে, সরি। বলছে প্রাপ্য বিলের হ্রাস, এটা জিনিসটা বুঝো। প্রাপ্য বিলের হ্রাস, প্রাপ্য বিলের বৃদ্ধি, প্রদেয় বিলের হ্রাস, প্রদেয় সুদের হ্রাস। প্রাপ্য বিলের হ্রাস। প্রাপ্য বিল মানে কি? আমি একজনের কাছ থেকে টাকা পাইতাম, সে আমাকে একটা বিল দিছে, এটাই প্রাপ্য বিল। আগে আমার প্রাপ্য বিল ছিল 900 টাকা, এখন আমার প্রাপ্য বিল হয়ে গেছে 200 টাকা। এই যে হ্রাস পাইছে, এই টাকাটা আমি কি করতাম? এই টাকাটা আমি পাইতাম, এই টাকাটা আমি পাইতাম। এখন পাইতাম 900 টাকা, এখন পাই 200 টাকা, হ্রাস হয়ে গেছে। তাহলে 500 টাকা আমি কি, সরি 700 টাকা আমি কি, 700 টাকা আমি পেয়ে গেছি। তাহলে টাকা যখন পাই তখন সেটাকে কি বলে? নগদ আন্তঃপ্রবাহ। তাহলে আমার অ্যান্সার হবে কি? প্রাপ্য বিলের হ্রাস। প্রাপ্য বিলের হ্রাসের মাধ্যমে আমার নগদ আন্তঃপ্রবাহ কি? আমার নগদ আন্তঃপ্রবাহ ঘটেছে। ওকে। কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস? ব্যাংক তহবিলের প্রধান উৎস হচ্ছে আমানত। জনগণের আমানতই হচ্ছে ব্যাংক তহবিলের প্রধান উৎস। ওকে। তারপরে বলেছে ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকের নিকট কোন জামানতটি সবচেয়ে অধিক পছন্দনীয়? এটা হচ্ছে এফডি আর ফিক্সড ডিপোজিট রিসিট সবচাইতে কি অধিক পছন্দনীয়। কেন? কারণ তুমি যখন এফডিআর একটা ব্যাংকে একবারে 10 কোটি টাকা রেখে বা 10 লাখ টাকা রেখে একটা এফডিআর নিছো, ওই এফডিআরটা ব্যাংকের কাছে সবচেয়ে পছন্দ। কেন? কারণ তুমি যেই ব্যাংকে এফডিআর খুলছো, ব্যাংক যদি ওই ব্যাংকের কাছে নিয়ে এফডিআরটা জমা দিয়ে দেয়, সাথে সাথে তাকে টাকা দিয়ে দিবে। তাহলে সবচাইতে অধিক পছন্দনীয় কি? আমার এফডিআর বা স্থায়ী আমানত রসিদ। ওকে, নেক্সট। নিচের কোনটি সরকারি নোট হিসেবে গণ্য হয়? 5 টাকা। সরকারি নোট আছে 3টা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা। এগুলাকে বলা হয় কি নোট? এগুলাকে বলা হয় সরকারি নোট। বাকি যত নোট আছে সকল নোটগুলোকে বলা হয় ব্যাংক নোট। কি নোট বলা হয়? ব্যাংক নোট। ব্যাংক নোট ছাপায় কে? ব্যাংক নোট ছাপায় হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। কার আদেশে? বাংলাদেশ ব্যাংকের আদেশে। আর 1 টাকা 2 টাকা হচ্ছে আমার কি নোট? সরকারি নোট। এইটা হচ্ছে আমার বাংলাদেশ বিবি আর কি, মানে বাংলাদেশ ব্যাংক 1 টাকা 2 টাকা 5 টাকা কি ছাপায়, এই 3টা হচ্ছে আমার সরকারি নোট। ওকে।
নিচের কোন ধরনের হিসাবের ক্ষেত্রে চেক বই সরবরাহ করা হয় না? স্থায়ী হিসাবের ক্ষেত্রে কোনো চেক বই দেওয়া হয় না। স্থায়ী হিসাবের ভিতরে দেওয়া হয় আমার এফডিআর রিসিপ্ট, আর ইসিইআইপিটি। এফডিআর রিসিপ্ট কি করা হয়? দেয়া হয়। কোনো চেক বই দেয়া হয় না। নেক্সট বলছে নিচের কোন সিকিউরিটি বাট্টায় বিক্রি হয় এবং লিখিত মূল্যে পরিশোধ করা হয়? এটার উত্তর হবে কি? ট্রেজারি বিল। ট্রেজারি বিল কি করা হয়? বাট্টায় বিক্রি করা হয়, আবার লিখিত মূল্যে কি করা হয়? পরিশোধ করা হয়। ক্লিয়ার? সিকিউরিটি। ওকে, আরেকটা অ্যান্সার আছে, এইটারই আরেকটা অ্যান্সার আছে, সেটা আমরা আগে পড়ে আসছি। সেটার নাম হচ্ছে আমার কি বন্ড? সেটার নাম হচ্ছে আমার জিরো কুপন বন্ড। সেটার নাম হচ্ছে আমার জিরো কুপন বন্ড। সেম জিরো কুপন বন্ড অ্যান্সার থাকলে সেটাও রাইট হইতো। ট্রেজারি বিলও কি জিরো কুপন বন্ডের মতোই কি করা হয়? পরিশোধিত করা হয়। নিচের কোনটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস নয়? স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস নয় কোনটা? রিটেন আর্নিংস, লাইন অফ ক্রেডিট, ট্রেড ক্রেডিট, রিটেন আর্নিংস, ট্রানজিশন লোন। ওকে, রিটেন আর্নিংসটা আমার কি? স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস নয়। বাকি যে চারটা আছে সেই চারটা আমার কি? স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। নেক্সট বলছে কাদের নিকট রাইট শেয়ার ইস্যু করা হয়? যারা কোম্পানিতে আগেই শেয়ার হোল্ডার আছে তাদের কাছেই রাইট শেয়ার ইস্যু করা হয়। তার মানে এক্সিস্টিং শেয়ার হোল্ডার্স এর কাছেই রাইট শেয়ার কি করা হয়? ইস্যু করা হয়। নিচের কোন সিকিউরিটিকে আয় ও সম্পদের উপর অগ্রাধিকার দেয়া হয়েছে? নিচের কোন সিকিউরিটিতে আয় এবং সম্পদের উপর অগ্রাধিকার দেয়া হয়েছে? আচ্ছা দেখো, তার মানে আয়ও কি বেশি, সম্পদের ক্ষেত্রে এটার একটা স্টেবল একটা ভ্যালু আছে। তার মানে এই জিনিসটাকে আয় ও সম্পদের উপর অগ্রাধিকার দেয়া হয়েছে যে কথা, এটাকে যদি বলতো কি সংকর, সংকর সিকিউরিটি, একই কথা। সংকর সিকিউরিটি একই কথা। তাহলে সংকর সিকিউরিটি তো আমরা সবাই জানি কোনটা? প্রেফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ার। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারও কি? অগ্রাধিকার শেয়ার। ক্লিয়ার? বা প্রেফারেন্স শেয়ার। ওকে, নিচের কোন সম্পদের তারল্য সবচাই থেকে বেশি? কোন শেয়ারের তারল্য সবচেয়ে বেশি? এফডিআর এর তারল্য সবচেয়ে বেশি। ব্যাংকে নিয়ে দিলেই হচ্ছে টাকা ভাঙে দিয়ে দিবে। ওকে, নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়? নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়? এসবিআই, এটাকে বলা হয় এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা কি নয়? বাণিজ্যিক ব্যাংক নয়। ও সরি, না, স্টেট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ইন্ডিয়ার একটা। ও না, সরি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে আমার কি? আমার হচ্ছে বাণিজ্যিক ব্যাংক নয়। এটা সর্বপ্রথম স্থাপিত হয়েছে কোথায়? সর্বপ্রথম স্থাপিত হয়েছে আমার কলকাতাতে। ইন্ডিয়ার বা ইন্ডিয়ার মেইন ব্যাংক সর্বপ্রথম স্থাপিত হয়েছে কোথায়? কলকাতাতে। ঠিক আছে, এটা বাণিজ্যিক ব্যাংক নয়। বাংলাদেশের বীমা কোম্পানি কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? আইডিআরএ। এখন আইডিআরএ দেখো, আইডিআরএ এর ফুল মিনিং কোথায় আছে? এই যে ক নাম্বার, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি। ওকে, পরেরটাই যাই। বলছে কি বিগত বছরের কার্যক্রমের ফলাফল প্রকাশে আর্থিক বিবরণীর কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আর্থিক বিবরণীর কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? বলছে কি গ্রস প্রফিট আফটার ট্যাক্স, এগুলাতে ইম্পর্টেন্ট না। এর অ্যান্সার হবে হচ্ছে গ্রস প্রফিট আফটার ট্যাক্স, নেট প্রফিট বিফোর ট্যাক্স, নেট প্রফিট আফটার ট্যাক্স, আর্নিং পার শেয়ার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রকাশ করতে হয় গ্রস প্রফিট আফটার ট্যাক্স, আর্নিংস পার শেয়ার। তাহলে উত্তর হবে কি এ আর ডি, মানে ক আর ঘ। ওকে, কোনটি প্রতিষ্ঠানের জন্য নগদের বহিঃপ্রবাহ নয়? কোনটি প্রতিষ্ঠানের জন্য নগদের বহিঃপ্রবাহ নয়? মানে প্রতিষ্ঠান থেকে টাকা বের হয়ে চলে যায় নাই, ডেপ্রিসিয়েশন বা অবচয়। ডেপ্রিসিয়েশন বা অবচয়, কারণ আমি অবচয় এটাকে ব্যয় হিসেবে দেখাই, কিন্তু টাকাটা কিন্তু কারো কাছে যায় না, আমার প্রতিষ্ঠানেই টাকাটা থাকে। ওকে, বলছে আর এম, আর এম মানে রিস্ক মার্কেট, আর এফ মানে হচ্ছে রিস্ক ফ্রি। তাহলে রিস্ক প্রিমিয়াম কেমন হবে? তার মানে রিস্ক প্রিমিয়াম কেমন হবে? রিস্ক প্রিমিয়াম হবে কি? রিস্ক প্রিমিয়াম হবে আমার নেগেটিভ। রিস্ক প্রিমিয়াম হবে কি? আমার নেগেটিভ। ওকে, আচ্ছা, তার মানে কি আমার আরএফ যদি কি হইতো, আমার রিস্ক ফ্রি যদি কি হইতো, বেশি হইতো রিস্ক মার্কেটের চেয়ে, তাহলে আমার কি হইতো? তাহলে আমার হইতো পজিটিভ, কারণ আমার রিস্ক ফ্রিতে বেশি আছে, মার্কেটে কম আছে। তার মানে আমার কি রিস্ক প্রিমিয়ামটা কি? আমার পজিটিভ। আর যদি আমার রিস্ক মার্কেট কি হয়, ও সরি, এটা তো উল্টো হয়ে গেছে।
যদি আমার রিস্ক মার্কেট বেশি হয়, রিস্ক ফ্রি যদি কম হয়, তাহলে আমার রিস্ক প্রিমিয়াম হবে কি? রিস্ক প্রিমিয়াম হবে পজিটিভ। রিস্ক প্রিমিয়াম মানে কিন্তু এটা পাইবো না লাভ, রিস্ক প্রিমিয়াম মানে কি? অধিক ঝুঁকি, অধিক ঝুঁকি। ওকে, নেক্সট কোশ্চেন বলছে ঢাকা এবং চট্টগ্রামে স্টক এক্সচেঞ্জ যথাক্রমে কোন কোন বছর প্রতিষ্ঠা করা হয়? ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ যথাক্রমে কোন কোন বছর প্রতিষ্ঠা করা হয়? ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করা হয় 1954 সালে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বা সিএসসি প্রতিষ্ঠা করা হয় 1995 সালে। ওকে, নিচের কোনটি 1993 সালে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্টের অধীন একটি প্রতিষ্ঠান? এগুলো তো অনেক আগের প্রশ্ন। আচ্ছা, এটার অ্যান্সার হবে কি? ইউনাইটেড লিজিং কোম্পানি লিমিটেড। এগুলো মুখ, এটা এখন দরকার নাই, এত ইম্পর্টেন্ট না, এটা মাথায় নিয়ে মাথার স্টোরেজ নষ্ট করার দরকার নেই। নিচের কোনটি দীর্ঘমেয়াদী আর্থিক দলিল নয়? দীর্ঘমেয়াদী আর্থিক দলিল নয় নিচের কোনটি? এটা হচ্ছে কমার্শিয়াল পেপার। দীর্ঘমেয়াদী আর্থিক দলিল নয় হচ্ছে কি? কমার্শিয়াল পেপার। নিচের কোন প্রতিষ্ঠান মুদ্রা বাজারের একটি মুখ্য অংশগ্রহণকারী? নিচের কোন প্রতিষ্ঠান মুদ্রা বাজারের একটি মুখ্য অংশগ্রহণকারী? মুদ্রা বাজার কি? স্টক এক্সচেঞ্জ, কমার্শিয়াল ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক, নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, স্পেশালাইজড ব্যাংক। উত্তর হবে কি? উত্তর হবে কমার্শিয়াল ব্যাংক। মুদ্রা বাজার মানি মার্কেট, মানি মার্কেট। আর যদি বলতো কি বাজার? যদি বলতো অর্থ বাজার, অর্থ বাজারের মুদ্রা বাজার ত্যাগ। যদি বলতো কি বাজার? মূলধন বাজার। কি বাজার? মূলধন বাজার, মূলধন বাজার, মূলধন বাজার। তাহলে উত্তর হইতো কি? তাহলে উত্তর হইতো আমার স্টক এক্সচেঞ্জ। মূলধন বাজার হইলে উত্তর হইতো কি? স্টক এক্সচেঞ্জ। ওকে, নেক্সট। এটাতে বলছে কি? পোর্টফোলিও বৈচিত্র্যের ফলে ঝুঁকি কি হয়? ঝুঁকি রিডিউস হয়, ঝুঁকি কমে। এগুলো সহজ, এটা আগেও পড়ছি একবার। নেক্সট, নিচের কোনটি বন্ডের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি বন্ডের বৈশিষ্ট্য নয়? বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে বন্ডের টাকাটা আমি, উত্তর হবে কি? রেসিডুয়াল ক্লেম। এটা কি? এগুলো দরকার নাই, এগুলো বন্ডের বৈশিষ্ট্য নয়। নিচের কোনটি দিয়ে একক ঝুঁকি পরিমাপ করা যায়? নিচের কোনটি দিয়ে আমার একক ঝুঁকি পরিমাপ করা যায়? যদি একটা ঝুঁকি আমি পরিমাপ করতে যাই, সিঙ্গেল ঝুঁকি পরিমাপ করতে যাই, আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাংলা হচ্ছে আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তাহলে একক ঝুঁকি পরিমাপ করা যায়। বিএসইসি কি নিয়ন্ত্রণ করে? বিএসইসি হচ্ছে আমার শেয়ার মার্কেট কি করে? সরি, শেয়ার মার্কেট না, বিএসইসি হচ্ছে বন্ড মার্কেটও নিয়ন্ত্রণ করে, শেয়ার মার্কেটও নিয়ন্ত্রণ করে, সিকিউরিটি এক্সচেঞ্জও নিয়ন্ত্রণ করে। তার মানে টোটালি সে ফিনান্সিয়াল মার্কেটটাকে কি করে? নিয়ন্ত্রণ করে। ওকে, বিধি 72 অনুযায়ী 500 টাকা 12 বছরের জন্য বিনিয়োগ করলে সুদের হার কত হবে? বিধি 72, তার মানে 72 ডিভাইডেড বাই 12, 7 6 6%। উত্তর হবে কত পার্সেন্ট? 6%। উত্তর হবে কত পার্সেন্ট? 6%। ওকে, আর মাত্র কয়েকটা আছে, তারপর শেষ। বলছে কি? বিএসইসি বলতে কি বুঝায়? যে পড়াইছি, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। এটা হবে কি অ্যান্সার? সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। যে বাজারে নতুন শেয়ার ডিবেঞ্চার, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যে বাজারে নতুন শেয়ার ডিবেঞ্চার প্রথমবার ক্রয় বিক্রয় করা হয়, প্রথমবার ক্রয় বিক্রয় করা হয়, তার নাম কি? কি বাজার? তার নাম হচ্ছে প্রাইমারি মার্কেট। প্রাইমারি মার্কেট। নতুন মানে মাত্রই আমি কোম্পানিটা খুলছি, শেয়ার মার্কেটে যে শেয়ার বিক্রি করব, সেটাকে বলা হয় প্রাইমারি মার্কেট। তারপর প্রাইমারি মার্কেটের আরেকটা জিনিস আছে, প্রাইমারি মার্কেটের হচ্ছে বিক্রেতা। বিক্রেতা হচ্ছে কোম্পানি, আর ক্রেতা হচ্ছে ইনভেস্টর। আর সেকেন্ডারি মার্কেটে ক্রেতা ও বিক্রেতা দুইজনই হচ্ছে ইনভেস্টর, কোনো কোম্পানি এখানে নাই। আর প্রাইমারি মার্কেটে শেয়ার বিক্রি করা হয় কিসের সাহায্যে? আইপিওর সাহায্যে। আইপিওর ফুল ফর্ম কি? ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং, এটাই হচ্ছে কি আইপিওর ফুল মিনিং। তাহলে আইপিওর সাথে রিলেটেড কি? আমার প্রাইমারি মার্কেট। ওকে, বাংলাদেশে বীমা কোম্পানির জন্য কোন রেটিং, এটা ইম্পর্টেন্ট, কোন রেটিং পদ্ধতি চালু আছে? উত্তর হবে কি? ক্যারামেল। ক্যারামেল বীমা কোম্পানির জন্য কি? ক্যারামেল। আর এই ক্যামেল যেটা আছে, এটা হচ্ছে ব্যাংকের জন্য। ক্যামেল হচ্ছে কার জন্য? ব্যাংকের জন্য, ব্যাংকের
জন্য হচ্ছে ক্যামেল। ক্রেডিট রেটিং জিনিসটা কি? ক্রেডিট রেটিং জিনিসটা হচ্ছে ঋণ পরিশোধের ক্ষমতা। ঋণ পরিশোধ ক্ষমতা, কোম্পানির ঋণ পরিশোধের ক্ষমতা কতটুক তার উপরে নির্ভর করেই বিভিন্ন ক্যাটাগরিতে আমার ক্রেডিট রেটিং কি করা হয়, নির্ধারণ করা হয়। মৃত্যু হার তালিকা সর্বপ্রথম প্রবর্তন করে কে? এডমন্ড হ্যালি। মনে রাখবা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মৃত্যু হার পঞ্জি। মৃত্যু হার পঞ্জি যদি না থাকে বীমা ব্যবসা অচল। তাহলে এই মৃত্যু হার পঞ্জি সর্বপ্রথম প্রবর্তন করে কে? এডমন্ড হ্যালি। সুইফট কি? সুইফট কি? সুইফট হচ্ছে একটি অর্থের পরিশোধ পদ্ধতি। সুইফট হচ্ছে একটা অর্থের পরিশোধ পদ্ধতি। অর্থের পরিশোধ পদ্ধতিকে কি বলা হয়? সুইফট বলা হয়। আচ্ছা, রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত হয়? রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে নিচের কোনটি কি হয়? প্রভাবিত হয়। তাহলে রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে এই সেম জিনিসটা আমরা আগে একবার পড়ছি, ঋণ ক্ষমতার সম্প্রসারণ, এটাকে কি করা যায়? প্রভাবিত করা যায়। নিচের কোনটি বিনিময় হার ওঠানামার কারণ নয়? বিনিময় হার ওঠানামার কারণ নয় কোনটা? ব্যবসায়িক আস্থা, অবস্থার পরিবর্তন, মূলধনের প্রভাব, সরকারি নীতি, ব্যাংকিং নীতি। বিনিময় হার, বিনিময় হারের সাথে মূলধনের প্রবাহের কোনো সম্পর্ক নাই। তাহলে বিনিময় হার ওঠানামার কারণ নয় কি? মূলধনের প্রবাহ। নেক্সট, মিউটিলেটেড চেক কাকে বলে? মিউটিলেটেড চেক হচ্ছে আমার তারিখ, ভবিষ্যৎ তারিখের চেক, জালিয়াতি চেক। তারিখবিহীন চেককে আমার কি বলা হয়? তারিখবিহীন চেককে বলা হয় আমার মিউটিলেটেড চেক। ওকে, নেক্সট, সরি, মিউটিলেটেড মানে হচ্ছে ছিঁড়া ফাড়া। তার মানে দুই বা ততোধিক অংশে যদি ছেঁড়া ফাড়া থাকে তাহলে তাকে কি বলা হবে? মিউটিলেটেড চেক বলা হবে। নিচের কোন পদ্ধতির বীমায় বীমা গ্রহীতা ও বীমাকারী উভয় বীমা কোম্পানি, আগেই পড়ছি, পুনর্বীমাতে বীমা কোম্পানি, বীমা গ্রহীতা উভয় বীমা কোম্পানি। তারপরে কি বলছে? বীমাযোগ্য স্বার্থের উপস্থিতি জীবন বীমার কোন পর্যায়ে থাকা বাধ্যতামূলক? পলিসি যখন করবে, পলিসি মানে বীমা যখন খুলবে, বীমা খোলার টাইমেই আমার কি থাকতে হবে? বীমাযোগ্য স্বার্থের উপস্থিতি থাকতে হবে। মৃত্যু হার তালিকা কোন ধরনের বীমায় ব্যবহার করা হয়? জীবন বীমায় মৃত্যু হার বীমা কি করা হয়? ব্যবহার করা হয়। কয়জন লাইভটা দেখতেছো দেখি শেষ পর্যন্ত? 38। ওকে, ইকোনমিক্স না, ইকোনমিক্স না, এটা হচ্ছে ফাইন্যান্স। ক্লাসটা হওয়ার কথা ছিল সহায়ক স্কুলে, কিন্তু ক্লাসটা হচ্ছে এডুকেটম স্কুলে। সহায়ক স্কুলের পেজে আমরা অ্যাক্সেসটা নিতে পারিনি, কারণ তোমাদের নোমান ভাইয়া নাই আজকে, ওর একটা পাসওয়ার্ড দেওয়া লাগে। ঠিক আছে, এই কারণে আমরা অ্যাক্সেসটা নিতে পারতেছিলাম না, তাই দিতে পারিনি। ওকে, তারপর বলছে শস্য বীমা কোন দেশে সর্বপ্রথম প্রচলন করা হয়? যুক্তরাষ্ট্রে শস্য বীমা সর্বপ্রথম কি করা হয়? প্রচলন করা হয়। অবলেখক শব্দটি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? অবলেখক ক্ষেত্রটি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? অগ্নিবীমার ক্ষেত্রে অবলেখক শব্দটি কি? অবলেখক শব্দটি হচ্ছে প্রযোজ্য। ওকে, কোনটি অনাবাসী বিদেশি মুদ্রা আমানত হিসেবে খোলার জন্য উপযুক্ত? ঠিক আছে, এটা হবে কি হিসাব? এটা হবে হচ্ছে আমার সঞ্চয়ী হিসাব। সঞ্চয়ী হিসাব কি? অনাবাসী বিদেশি মুদ্রা আমানত হিসেবে খোলার জন্য আমার উপযুক্ত। কোনটি বীমার কাজ নয়? ব্যবসার অর্থসংস্থান। ব্যবসার অর্থসংস্থান কি নয়? বীমার কাজ নয়। বীমার কাজ হচ্ছে ঝুঁকি বন্টন করা, ক্ষতির পরিমাণ কমায় দেওয়া, অর্থনৈতিক প্রগতি করা, এগুলো হচ্ছে বীমার কাজ। ব্যবসার অর্থসংস্থান বীমার কাজ নয়। ওকে, এমআইসিআর এর পুনরূপ কি? ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, এটা ভালো করে পড়ে রাখো। এমআইসিআর এর পুনরূপ ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। ওকে, কোন ধরনের ব্যাংক হিসাব গ্রাহককে জমাতিরিক্ত উত্তোলনের সুবিধা দেয়? চলতি হিসাব গ্রাহককে জমাতিরিক্ত উত্তোলনের কি দেয়? সুবিধা দেয়। ট্রেজারি বিল ইস্যু করে কে? ট্রেজারি বিল ইস্যু করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হচ্ছে ট্রেজারি বিল কি করে? ইস্যু করে। ট্রেজারি বিলের মেয়াদ কত বছর? পরীক্ষাতে আসতে পারে 2 থেকে 20 বছর। ট্রেজারি বিলের মেয়াদ কত বছর? 2 থেকে 20 বছর। ট্রেজারি বিলের হচ্ছে সুদের হার কেমন? অর্ধবার্ষিক। সুদের হারের ধরন কি? অর্ধবার্ষিক হারে। ট্রেজারি বিলে কিভাবে সুদ দেয়? অর্ধবার্ষিক হারে সুদ দেয়। মেয়াদ কত বছর? 2 থেকে 20 বছর হচ্ছে আমার কি? আমার হচ্ছে মেয়াদ। ওকে,
নিচের কোন পদ্ধতিটি আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় না? মানপত্র ব্যবহৃত হয় না, বাকিগুলো ব্যবহৃত হয়। একটু রিডিংটা পড়ে নাও, একটু রিডিংটা পড়ে নাও। ভাইয়ার গলা ব্যথা করতেছে, একটু রিডিংটা পড়ে নাও, ঠিক আছে? আর বাকি অপশনগুলো একটু পড়ে নাও। বলছি নিচের কোনটি ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি? এই যে নামটা মনে পড়ছে, গুণগত পদ্ধতি, ঠিক আছে? গুণগত পদ্ধতি নয়, তাহলে গুণগত পদ্ধতি নয় কোনটা? গুণগত পদ্ধতি নয়। প্রত্যক্ষ নিয়ন্ত্রণ, ভোগ্যপণ্য নিয়ন্ত্রণ, ব্যাংক হার, এই যে ব্যাংক হার পরিবর্তন, এটা কি নয়? গুণগত পদ্ধতি নয়, গুণগত পদ্ধতি নয়। ওকে। নিচের কোনটি অবাণিজ্যিক দলিল নয়? অবাণিজ্যিক দলিল নয়, তার মানে কি? অবাণিজ্যিক দলিল নয় মানে কি? বাণিজ্যিক দলিল। নিচের কোনটা কি দলিল? বাণিজ্যিক দলিল। বাণিজ্যিক দলিল কোনটা? বাণিজ্যিক দলিল হচ্ছে আমার পে অর্ডার। ওকে, নেক্সট। কজা প্রক্সিমা এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কি? গ্রহণযোগ্য কারণ। কোন কারণে আমি হচ্ছে, আমি কোন, এটা হচ্ছে বিমার ক্ষেত্রে ইউজ হয়, বিশেষ করে নো বিমার ক্ষেত্রে। কোন নো বিমার ক্ষেত্রে আমি এটা কাজে লাগাতে পারবো, বা আমার আমার গ্রহণযোগ্য কারণ কি, সেটাই হচ্ছে কি আমার কজা প্রক্সিমা, ঠিক আছে? ওকে, এটা অ্যান্সার দুইটা হয়, গ্রহণযোগ্য কারণ হয়, নিকটতম কারণ হয়। তোমরা নিকটতম কারণটাই দিও, এটাতে তো দরকার নাই, এটা আগে ছিল। ওকে, নেক্সটে যাই। বলছে বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একীভূত করে যে ব্যাংকটা গঠন করা হয় সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আমার বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। ওকে, তারপর বলছে দা ইন্স্যুরেন্স অধ্যাদেশ অধ্যাদেশ আইন পাশ হয় হচ্ছে কত সালে? অধ্যাদেশ আইন এটা পাশ হয় কত সালে? অধ্যাদেশ আইনটা হচ্ছে পাশ হয় আমার 1984 সালে অধ্যাদেশ আইন আমার কি হয়? পাশ হয়। ওকে, নেক্সট। ব্যাংক রেট নির্ধারণ করে কি? ব্যাংক রেট নির্ধারণ করে কে? ব্যাংকের যে রেট, যেমন এসএলআর, যেমন সিআরআর, তারপর হচ্ছে আমার এসএলআর, এগুলা নির্ধারণ করে কে? এগুলা নির্ধারণ করে হচ্ছে আমার কেন্দ্রীয় ব্যাংক। নেক্সট। কোন তহবিলটি ব্যাংকের বিপদের বন্ধু হিসেবে পরিচিত? কোন তহবিলটি ব্যাংকের বিপদের বন্ধু হিসেবে পরিচিত? সংরক্ষিত তহবিলকে বলা হয় কি? বিপদের বন্ধু। কোন মন্ত্রণালয় বীমা ব্যবসায় পরিচালনা করে? কোন মন্ত্রণালয় বীমা ব্যবসা পরিচালনা করে? বীমা ব্যবসা, তারপরে ব্যাংকিং ব্যবসা, সব কিছুই হচ্ছে আমার কমার্স বা শিল্প মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয় কি করে? সেটাকে কি করে? পরিচালনা করে। শিল্প মন্ত্রণালয়কে পরিচালনা করে। রপ্তানিকারকগণ জাহাজকরণের পর কোন কাগজটি জাহাজের কোম্পানি থেকে পেয়ে থাকেন? বিল অফ লেডিং, বিল অফ লেডিং, এটা ম্যানেজমেন্টে পড়াইছি। ওকে। চেক ইস্যু করার তারিখ হতে কত মাসের মধ্যে? 6 মাসের মধ্যে ব্যাংকে উপস্থাপিত না করলে সেই ব্যাংকটার কার্যকর থাকে না। কোনটি তালিকাভুক্ত তফসিলি ব্যাংক নয়? কোনটি তালিকাভুক্ত তফসিলি ব্যাংক নয়? ঠিক আছে, এই যে বাংলাদেশ ব্যাংক তো হচ্ছে তালিকাভুক্ত না। বাংলাদেশ ব্যাংকের আওতায় বাকি বাণিজ্যিক ব্যাংকগুলো কি থাকে? তালিকাভুক্ত থাকে। তার মানে বাংলাদেশ ব্যাংক কি নয়? তালিকাভুক্ত নয়। ফেডারেল রিজার্ভ সিস্টেম কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক? ফেডারেল রিজার্ভ সিস্টেম কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক? ফেডারেল রিজার্ভ সিস্টেম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। ওকে, নিকাশ ঘরের প্রধান কাজ কি? নিকাশ ঘরের প্রধান কাজ হচ্ছে আন্তঃব্যাংকিং লেনদেনের নিষ্পত্তি করা। মানে এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের যদি কোনো দেনা পাওনা থাকে তাহলে সেটাকে নিষ্পত্তি করার কাজই হচ্ছে নিকাশ ঘরের প্রধান কাজ। কোনটি চেকের পক্ষ নয়? সরকার চেকের পক্ষ নয়। আদেশটা প্রাপক অনুমোদনকারী ধারক, তার হচ্ছে চেকের পক্ষ। ব্যাংক রেট হ্রাস পেলে অর্থ সরবরাহ কি হবে? ব্যাংক রেট হ্রাস পেলে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাংক রেট যদি হ্রাস পায় তাহলে অর্থ সরবরাহ আমার কি হবে? দেখো, ব্যাংক রেট কি? ধরো আমার আগে আমি ঋণ দিতাম হচ্ছে 8% সুদের হারে, ব্যাংক আগে ঋণ দিত। এখন ব্যাংক 6% সুদের হারে ঋণ দেয়। তাহলে তোমার যদি ব্যাংকে সুদ কম দিতে হয় তাহলে তুমি কি কি করবা? অর্থ সরবরাহ কি করবে? বৃদ্ধি পাবে নাকি কম হবে? আগে মানুষের সুদ দিতে হইতো 8%, 100 টাকায় 8 টাকা, এখন সুদ দেওয়া লাগে 100 টাকায় 6 টাকা। তার মানে সমানে ঋণ নিতে থাকবে, তার মানে আমার অর্থ সরবরাহ কি পাবে? বৃদ্ধি পাবে।
ব্যাংকের কোন ধরনের হিসাবের গ্রাহকরা জমাতিরিক্ত ঋণের, এটা হচ্ছে চলতি হিসাব, জমাতিরিক্ত ঋণের সুবিধা তারা পেয়ে থাকে। কোনটি বীমাযোগ্য স্বার্থের মূল উপাদান কোনটি? বীমাযোগ্য স্বার্থের মূল উপাদান হচ্ছে আমার আর্থিক স্বার্থ আছে কিনা, সেটাই হচ্ছে আমার বীমাযোগ্য স্বার্থ। নিচের কোন চুক্তিতে বীমাযোগ্য স্বার্থ আবশ্যক নয়? কোন চুক্তিতে বীমাযোগ্য স্বার্থ আবশ্যক নয়? ঠিক আছে, দুর্ঘটনা বীমাতে বীমাযোগ্য স্বার্থ কি নয়? আবশ্যক নয়। বীমা চুক্তি ক্ষতিপূরণের চুক্তি কথাটি প্রযোজ্য নয় কোথায়? এটা হচ্ছে জীবন বীমায়। বীমা চুক্তি ক্ষতিপূরণের চুক্তি, জীবন বীমায় কি নয়? প্রযোজ্য নয়। কোনটি বীমার কাজ নয়? বীমার কাজ হচ্ছে কি নয়? বীমার কাজ হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। বীমার কাজ নয়। বীমার কাজ কি? ঋণ নিয়ন্ত্রণ না। ঋণ নিয়ন্ত্রণ কার কাজ? বাংলাদেশ ব্যাংকের কাজ। কোনটি নৌ বীমার অপ্রকাশিত শর্ত? সমুদ্র যাত্রার তারিখ, যাত্রা বৈধতা, বীমাকৃত সম্পদের বৈধতা, রক্ষী বহির সঙ্গে রাখা, গন্তব্যস্থল ও পৌঁছানোর তারিখ। রক্ষীবহর সঙ্গে রাখা, এটা কি অপ্রকাশিত শর্ত? কারণ একজন রক্ষীবহর লাগতে হবে, নয়তো হচ্ছে যে কোনো সমস্যা হতে পারে। ওকে, কোনটি বৈদেশিক বাণিজ্যের বিভিন্ন প্রকার দর উল্লেখ পদ্ধতি নয়? কোনটি বৈদেশিক বাণিজ্যের বিভিন্ন প্রকার দর উল্লেখ পদ্ধতি নয়? ওকে, এটা হচ্ছে আমার সি এন্ড এফ। নেক্সট, ব্যাংক তহবিলের প্রাথমিক ব্যবহার হচ্ছে, ব্যাংকের তহবিল প্রাথমিকভাবে ব্যবহার করতে কোথায়? ঋণ দান করার জন্য, ঋণ প্রদান করার জন্য ব্যাংকের তহবিলের ব্যবহারটা কি হয়ে থাকে? বাংলাদেশ ব্যাংক কোন সেবাটি প্রদান করে? বাংলাদেশ ব্যাংক কোন সেবাটি প্রদান করে? বাংলাদেশ ব্যাংক হচ্ছে রেপো, এই সেবাটা বাংলাদেশ ব্যাংক কি করে? প্রদান করে। বাকি সেবাগুলো প্রদান করে কে? বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত বছর? 3 বছর। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত বছর? 3 বছর। এটা ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষায়। নেক্সট, বীমার প্রধান কাজ কি? বীমার প্রধান কাজ হচ্ছে আমার কি করা? বীমার প্রধান কাজ হচ্ছে আমার কি করা? দেখো এখানে আছে নিশ্চয়তা প্রদান, বীমার প্রধান কাজ আছে ক্ষতিপূরণ, দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক অগ্রগতিটা হচ্ছে আমার কিসের কাজ? বীমার প্রধান কাজ, কারণ ঝুঁকি থাকবে না, অর্থনৈতিক অগ্রগতি হবে। ওকে, পিএসআই বলতে কি বুঝায়? পিএসআই বলতে কি বুঝায়? পারচেজশিপ ইনস্ট্রুমেন্ট। পিএসআই বলতে কি বুঝায়? পারচেজশিপ ইনস্ট্রুমেন্ট। কোনটি বিশেষায়িত ব্যাংক নয়? বিশেষায়িত ব্যাংক নয় কোনটা? বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, কৃষি ব্যাংক, শিল্প ঋণ সংস্থা, ইনভেস্টমেন্ট ব্যাংক অফ বাংলাদেশ। এটা কি নয়? বিশেষায়িত ব্যাংক নয়। বাকি চারটা কি ব্যাংক? বিশেষায়িত ব্যাংক। কোন দলিলের মাধ্যমে একটি ব্যাংক একজন নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের জন্য বিদেশস্থ প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়? কোন দলিলের মাধ্যমে? এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কোশ্চেন। এটার উত্তর হবে কি? সার্কুলার নোট। সার্কুলার নোটের মাধ্যমে কি করা হয়? বিদেশের একটা প্রতিনিধিকে টাকা প্রদানের নির্দেশ দেয়া হয়। কোন বীমা স্থলাভিষিক্তকরণের নীতি প্রযোজ্য নয়? কোন বীমা স্থলাভিষিক্তকরণের নীতি প্রযোজ্য নয়? জীবন বীমায় স্থলাভিষিক্তকরণের নীতি শুধুমাত্র সম্পত্তি বীমাতে হয়। শুধুমাত্র সম্পত্তি বীমার ক্ষেত্রে আমার স্থলাভিষিক্তকরণের নীতিটা কি হয়? প্রযোজ্য হয়। বাকি তিনটে সম্পত্তি বীমা, জীবন বীমা ছাড়া। এই কারণে জীবন বীমাতে এটা হবে না। এসএলআর এর পূর্ণরূপ কি? স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। এটাই আমার এসএলআর এর পূর্ণ রূপ। রিস্ক পুলিং কোথায় ব্যবহৃত হয়? শেয়ার বাজারে আমার রিস্ক পুলিংটা কি করা হয়? ব্যবহার করা হয়। এটা ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবা। ওকে, আর মাত্র 4টা, তারপরে তোমাদের ছুটি, আমারও ছুটি। চেকে অর্থ প্রদানের নির্দেশ দেন কে? ড্রয়ার। যে ড্রয়ার সে কি করে? চেকে অর্থ প্রদানের নির্দেশ দেয়। ড্রয়ার মানে কে? যে চেকটা লিখতেছে, সেই হচ্ছে ড্রয়ার। ইন্স্যুরেন্সের মূলনীতি কি? ইন্স্যুরেন্সের মূলনীতি কি? ইন্স্যুরেন্সের মূলনীতি হচ্ছে ইনডেমনিটি। ইন্স্যুরেন্সের মূলনীতি কি? ইনডেমনিটি। ইএফটি এর পুনরূপ কি? ইএফটি এর পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। আজকের লাস্ট কোশ্চেন, ফ্যাক্টরিং বলতে কি বোঝায়? পাওনা বিল বিক্রি করাকে কি বোঝায়? ফ্যাক্টরিং বলা হয়। পাওনা বিল বিক্রি করাকেই বলা হয় কি? আমার ফ্যাক্টরিং বলা হয়। শেষ। আজকের ক্লাসের 150 এমসিকিউ আমরা একসাথে কি করতে পারলাম? শেষ করতে পারলাম। এই 150 এমসিকিউর অ্যান্সার সহ তোমাদের নোমান ভাইয়া তোমাদেরকে গ্রুপে দিয়ে দিবে। এই 150 এমসিকিউ যদি পরীক্ষার আগে পড়ে যেতে পারো, 16-17টা ইনশাল্লাহ ভাইয়ার এই 150টা থেকে 16-17টা তোমরা কমন পাবা, এতটুকু গ্যারান্টি আমি আল্লাহর রহমতে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো অনেক রাত হয়ে গেছে, তোমরা সবাই ভালো মতো পড়াশোনা করো, আমার জন্য দোয়া করো।
আমার সাথে এটাই তোমাদের লাস্ট দেখা। আবার হয়তোবা নবীনবরণ যারা পাবা তাদের সাথে দেখা হইতেও পারে সামনাসামনি, নাও হইতে পারে। ঠিক আছে? কারণ আমার হচ্ছে অফিস, পড়াশোনা সবকিছু নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি। আমি আগে হচ্ছে অনেক ক্লাস নিতাম, কিন্তু এখন আর তেমন একটা নেওয়া হয় না আমার। তো মাঝে মাঝে নেই। নোমান বিশেষভাবে রিকোয়েস্ট করছে আমাকে শুধু তোমাদের জন্য যে ভাই আপনি ক্লাসটা নিয়ে দেন। এই কারণে নেওয়া হয়েছে আর কি। আমি অনলাইনে তত একটা ক্লাস নেইও না। তো আশা করি তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে। আশা করি তোমরা অনেক ভালো রেজাল্ট করবা। আর মাত্র 2-3 দিন আছে, ঠিক মতো পড়াশোনা করো। আমার জন্য সবাই দোয়া করো। তোমার জন্য, তোমাদের জন্য আমার অনেক বেশি দোয়া থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।